আসসালামু আলাইকুম। তো আমরা এখন একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। তো এই চ্যাপ্টারে অনেক ধরনের অঙ্ক আসে, যে অঙ্কগুলা খুবই ফ্যাসিনেটিং এবং করতে খুবই মজা লাগে। তো এই অঙ্কগুলোর মধ্যে আমরা করছি কি, যে এটাকে তিনটা ভাগে ভাগ করছি। জাস্ট তিনটা ভাগে আমরা মোটামুটি অল্প কিছু সৃজনশীল করব, যেই সৃজনশীলগুলোর মধ্য থেকে আমাদের টাইপ কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি। হ্যাঁ, প্রথম যে টাইপটা আমরা করব, এই টাইপটা হচ্ছে আমাদের বল, প্রাবল্য এবং বিভবের। এই টাইপে জাস্ট এই তিনটা জিনিস নিয়েই আমরা আলোচনা করব। এই ছাড়া এই টাইপে আসলে তেমন কোনো কিছু নিয়ে আমরা আলোচনা করব না। তো এই টাইপের যে সূত্রগুলো আমরা ইউজ করব, সেই সূত্রগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। প্রথম যে সূত্রটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ক্লাস 8-এর সূত্র। সেই সূত্রটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এই সূত্রটা আমাদের জন্য একটা নস্টালজিক জিনিস। তার কারণ কি, এই সূত্রটা আমরা তখন পড়ছি যখন নিউটনের সম্পূর্ণ সূত্র মুখস্থ করতে আমাদের মানে পাখি পাকা পেঁপে খায়, এই টাইপের কিছু পড়া আমাদের পড়া লাগছে। সো সেই জিনিসটাই এখানে আমরা শুরু করব আবার। নিউটন বলে যে মহাবিশ্বের যে কোনো বস্তুকণা, যে কোনো দুইটা বস্তুকণা তাদেরকে পরস্পরের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান তাদের মধ্যকার দূরত্ব, এই আকর্ষণ বলের মান তাদের ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এই কথাটা আগে বলতেও আমার কষ্ট হইতো, এখন বলতেও আমার কষ্ট হয়। তো জিনিসটা এত কমপ্লিকেটেড না করে আমরা জাস্ট একটা সূত্রের মাধ্যমে দেখে ফেলতে পারি ভাই। সূত্রটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে m1 m2 এই দুটো হচ্ছে এই বস্তুর ভর, দুইটা বস্তুর ভর। এই দুইটা বস্তু মহাকর্ষের মানে মহাবিশ্বের যে কোনো জায়গায় থাকতে পারে। এইখানে যে ডি স্কোয়ার দেওয়া, সেই ডি হচ্ছে দূরত্ব, এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই হচ্ছে ডি স্কোয়ারটা নিচে দেওয়া, এবং এফ হচ্ছে আমাদের বল ভাই। এরপর এখানে পরবর্তী লাইনে লিখছি আমি ডাব্লিউ। এই ডাব্লিউ জিনিসটা কি? ডাব্লিউ জিনিসটা হচ্ছে ভাই কাজ। ভাই এটা কি কাজ? এটা হচ্ছে ভাই কোনো একটা বস্তুকে যদি আমি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠাই, এই যে এইচ উচ্চতায় উঠাই, যদি ভূপৃষ্ঠ থেকে কোনো একটা জিনিসকে ঠেইলা টাইনা যেভাবে উঠাই, সেটার উপরে দেখা যাবে যে পৃথিবী একটা কাজ করতেছে, তার বিপরীতে একটা কাজ করা লাগতেছে, এবং সেই কাজের পরিমাণটা আমরা ডাব্লিউ দিয়ে বের করতে পারি। এরপর যে সূত্রটা আসে, সেই সূত্রটা হচ্ছে ভাই ই। ই হচ্ছে প্রাবল্য। আমরা যখন তড়িৎ করব, তড়িৎ এরকম একটা প্রাবল্য আছে, ঠিক তেমনি মহাকর্ষ যেহেতু একটা বল, তড়িৎ বলের মতো মহাকর্ষ একটা বল, তো এই বলের একটা প্রাবল্য আছে, এই বলের একটা বিভব আছে। সো এই বলের প্রাবল্য হচ্ছে ইজ ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এবং বিভব হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু মাইনাস জি এম বাই আর। এই ক্ষেত্রে মাইনাসটা কি কাজ করতেছে? মাইনাসটা ভাই ডিরেকশন বুঝাইতে কাজ করতেছে। এই ছাড়া এখানে তেমন কোনো কাজ নাই ভাইয়া। সাথে সাথে আমি প্রত্যেকটা জিনিসের একটু পরিচয়গুলো জেনে নিই। হ্যাঁ, এইখানে ভাইয়া বলতে পারেন যে এই জি জিনিসটা কি? জি জিনিসটা হচ্ছে ভাইয়া সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, অনেক নাম আছে আরও। ইউনিভার্সাল একটা কনস্ট্যান্ট এটা, যেটার মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11। আর এই ছাড়া এখানে আরও একটা জিনিস আছে, এই যে বড় হাতের এমটা দেখতেছেন ভাই, বড় হাতের এমটা হচ্ছে আসলে পৃথিবীর জন্য, জাস্ট পৃথিবীর ভর। আমি যদি এখন অন্য গ্রহ নিয়ে কাজ করি ভাই, আমি কাজ করতেছি মঙ্গল গ্রহ নিয়ে, তাহলে সেটা হবে মঙ্গল গ্রহের ভর। এম দিয়ে বোঝাচ্ছে দুইটা জিনিসের মধ্যে আসলে বড় যে বস্তুটা আছে সেটার ভর। মোটামুটি এম দিয়ে আসলে মোস্ট অফ দ্য টাইমে পৃথিবী বোঝাচ্ছে, এবং পৃথিবী বুঝাইলে পৃথিবীর ভর মোটামুটি আমাদের জন্য শিওর একটা ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি। যদি অঙ্কে অন্য কোনো ভ্যালু দেওয়া না থাকে, তাহলে এই অঙ্কের এই ভ্যালুটা নিয়ে মোটামুটি আমরা কাজ করতে পারবো। পরবর্তী কোনো একটা টাইপে আমাদের একটা জিনিস আসবে, সেটা হচ্ছে সূর্যের ভর। সূর্যের ভরটা পরবর্তী কোনো একটা টাইপে আমাদের একটু একটু কাজে লাগবে। সেই জিনিসটা হচ্ছে ms ইজ ইকুয়ালস টু 2 × 10⁻30 কেজি। আচ্ছা, এরপর হচ্ছে এখানে ভাই বড় হাতের একটা আর আছে। এই বড় হাতের আর এর মানেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। খালি পৃথিবীর ব্যাসার্ধ না, এইটা যদি আমি মঙ্গল গ্রহে যাই তাহলে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ, এটা যদি চাঁদে যাই চাঁদের ব্যাসার্ধ হিসেবেই কাজ করবে। সো এই ব্যাসার্ধটা পৃথিবীর জন্য হচ্ছে 6.4 × 10⁶ মিটার। তো ভাই একটু পর আমরা কয়েকটা অঙ্ক করবো এই টপিকগুলোর উপরে। পরবর্তীতে আমরা আরও এই অধ্যায় সম্পর্কে জানতে পারবো। এখন আমরা এইখানের কিছু সৃজনশীল সলভ করব। তো একটু আগে আপনাদের স্ক্রিনে, সম্পূর্ণ স্ক্রিনে একটা কোয়েশ্চেনের ছবি উঠছে। সেই কোয়েশ্চেনটা সবাই দেখছি, এবং এইখানে এই মুহূর্তে সেই কোয়েশ্চেনটাকে দেখানো হচ্ছে। তো যাদের মোবাইল স্ক্রিন, তাদের হয়তো এই কোয়েশ্চেনটা দেখতে কিছুটা সমস্যা হবে, চাইলে জুম করে দেখতেই পারবে, ইউটিউবে জুম করে দেখা যায়। আর যাদের ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিন, তাদের কোনো সমস্যা হওয়ারই কথা না।
তারপরও কারো যদি এটা সমস্যা মনে হয় সে চাইলে এই কুমিল্লা বোর্ড 2017 তার টেস্ট পেপারে বের করতে পারে, অথবা একটু রিওয়াইন্ড করে পজ করে সে কোয়েশ্চেনটা তারা তুলে নিতে পারে। এইটা খুব একটা সমস্যা হবে বলে ভাইয়া মনে করতেছি না। তো আসেন ভাই আমরা একটু কোয়েশ্চেনটা সম্পর্কে কিছু জিনিসপত্র জানি। এই কোয়েশ্চেনটায় বলা হয়েছে গ নাম্বারে যে 4টা বিন্দুতে 4টা আলাদা আলাদা ভর দেওয়া আছে এবং 4টা বিন্দুর আলাদা আলাদা ভরের জন্য ও বিন্দুতে আসলে কতটা মহাকর্ষীয় মহাকর্ষ বিভব উপলব্ধি করা হচ্ছে সেটা বের করতে হবে আমাদেরকে। সো আসেন আমরা খুব দ্রুত এই অঙ্কটা সেরে ফেলি। মহাকর্ষ বিভবের সূত্র কি ভাইয়া? মহাকর্ষ বিভবের সূত্র হচ্ছে v = -gm/r। এখন ভাইয়া এখানে এম কি? এম হচ্ছে প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা ভর। তাহলে ভাইয়া এ বিন্দুর জন্য একটা হবে বিভব, বি বিন্দুর জন্য একটা হবে বিভব, সি এর জন্য একটা হবে বিভব, আর ডি এর জন্য একটা হবে বিভব। 4টা বিভবকে আপনি যোগ করে দিবেন, তাহলে ও বিন্দুতে সম্পূর্ণ বিভব আপনি পেয়ে যাবেন। তাহলে ভাই এম তো বুঝলাম, এম কি? এম হচ্ছে প্রত্যেকটা বস্তুর ভর। ভাই আর কি? আর হচ্ছে ভাই সেই বস্তুটা থেকে ও বিন্দুর দূরত্ব, এই বস্তুটা থেকে ও বিন্দুর দূরত্ব, এইটাই হচ্ছে আপনাদের আর। তাহলে আসেন ভাই অঙ্কটা সলভ করে ফেলি। তো সলভ করার আগে ওই যে আর জিনিসটা আপনি জানেন না, আর জিনিসটা আমরা একটু সলভ করে ফেলি। এই ও বিন্দু থেকে যদি আপনি এইখানে সরাসরি একটা লম্ব টানেন, তাহলে এইখানে একটু তাকাইলে আপনি দেখতে পাবেন এই লম্বটা আসলে ও বিন্দু যেহেতু একেবারে মিডল পয়েন্টে আছে, তাহলে এই লম্বটা এবং এই লম্বটা এইটা আলাদা আরেকটা বর্গক্ষেত্র তৈরি করে, যে বর্গক্ষেত্রের এই বাহুর মান 1, এই বাহুর মান 1, এই বাহুর মান 1, এই বাহুর মান 1। এবার আপনি একটু পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করেন। পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করলে এইখানের ভ্যালুটা হবে 1² + 1² = √2। তার মানে হচ্ছে ভাই এই যে AO বা OA = OB OC OD ভাই √2। এই ভ্যালুটা একেবারে পারফেক্টলি আমরা জেনে গেলাম। আচ্ছা, এখন এই যে √2 ভ্যালুটা পাইলাম, এই ভ্যালুটা আসলে কার ভ্যালু ভাই? এই ভ্যালুটা হচ্ছে আর এর ভ্যালু, সবার জন্য এটা আর। এবার আসেন ভাই অঙ্কটা করেই ফেলি। ঠিক আছে, আমাদের অঙ্ক সম্পূর্ণ শেষ, এখন জাস্ট অঙ্কটা করব। তো করলে ভাই এইখানে যদি আমরা লিখি যে ভি অফ ও মানে ও পয়েন্টে উপলব্ধি করা বিভব, সেটা কি? সেটা হচ্ছে ভি অফ এ, ভি অফ বি, ভি অফ সি এবং ভি অফ ডি এর যোগফল। সূত্রগুলো লিখি ভাই, সবগুলো সূত্রের সামনে একটা করে মাইনাস আছে। জি এম এ ডিভাইডেড বাই আর মাইনাস জি এম এ বি ডিভাইডেড বাই আর মাইনাস জি এম সি ডিভাইডেড বাই আর বাই লাস্টে মাইনাস জি এম ডি ডিভাইডেড বাই আর। এখানে এম এ এম বি হচ্ছে 4 কেজি 4 কেজি, এম সি এম ডি হচ্ছে 2 কেজি 2 কেজি। আর এই যে আর আর সবার জন্যই সমান, তাই হচ্ছে আমি সবগুলোর জন্য আর দিলাম। এখন ভাই একটু ভাইবা দেখেন, এখানে মাইনাস কমন না যায়, জি কমন না যায়, আর কমন না যায়, আপনি সবগুলো কমন নিয়ে নেন, তাহলে হয় মাইনাস জি ডিভাইডেড বাই আর। আর থাকে কি ভাই? থাকে হচ্ছে এম এ প্লাস এম বি প্লাস এম সি প্লাস এম ডি। এবার আপনি এই ভ্যালুগুলো বসান ভাই, ভ্যালুগুলো হচ্ছে জি বাই আর ইন্টু 4 + 4 + 2 + 2। ভাই ফুল ক্যালকুলেশনটা আমরা না করে বলে দিতে পারি, এখানে হচ্ছে 8 আর 4, 8 আর 4 কত হয় ভাই? 8 4 হয় 12। তাহলে এখানে হচ্ছে 12। এবার আপনি এইখানে আর এর ভ্যালুটাও বসায় দেন, আর এর ভ্যালুটা হচ্ছে √2। আর জি এর ভ্যালু কত ভাই? জি এর ভ্যালু হচ্ছে 6.673 × 10⁻11। তাহলে আমি লিখি 12/√2 × 6.673 × 10⁻11। তো এইখানে যে অ্যান্সারটা বের হয় সেটা হচ্ছে -5.66 × 10⁻10। আর এই যে মহাকর্ষীয় বিভব তার একক হচ্ছে ভাই জুল পার কেজি। নেন শেষ। আচ্ছা, তো ঘ নাম্বার অঙ্কটা এসে পড়ছি। ওই অঙ্কটাতেই ঘ নাম্বার অঙ্কতে বলা ছিল যে ও বিন্দুতে বস্তুটি স্থির থাকবে কিনা। তো এই যে এইখানে ছিল ভাই ও বিন্দুটা, এবং ও বিন্দুতে যে বস্তুটা ছিল তার ভর ছিল আসলে 1 কেজি। তো এই 1 কেজির বস্তু স্থির থাকবে কিনা এটা প্রশ্ন করেছে। ভাই এই প্রশ্নের আগে আপনাকে প্রশ্ন, এই বস্তু স্থির থাকবে না কেন? আচ্ছা, তো বস্তু স্থির থাকবে না কেন ভাই? বস্তু স্থির থাকবে না তার কারণ হচ্ছে এখানে 4টা বস্তু আছে, যে 4টা বস্তুর আলাদা আলাদা ভর আছে ভাই, এবং এই ভরগুলা তাকে কি করে? মহাকর্ষীয় বলের মাধ্যমে তার দিকে টাইনা নেয়। মানে এই 4 কেজিও তাকে তার দিকে টানতেছে, এইটাও টানতেছে, এইটাও টানতেছে, এইটাও টানতেছে। সো এই টানাটানির ফলে বস্তুটা কি আসলে তার নিজের জায়গায় থাকতে পারবে নাকি পারবে না, সেটাই হচ্ছে আমরা এখন বের করব। তা আসি, এই যে 4 কেজির বস্তুর ভরটা আছে আর এই যে 2 কেজির বস্তুর ভরটা আছে, এই দুইটা কিন্তু আসলে
এই 1 কেজির বস্তুটাকে 2 দিকে টানবে, এই 2 কেজি এই দিকে টানবে, 4 কেজি ওই দিকে টানবে। আপনি বলেন তো ভাই আপনার লজিক ইউজ করে যে এখানে 2 কেজি ফোর্সে টানতেছি, এখানে 2 কেজি বলে টানতেছি বা 2 কেজি ভরে টানতেছি, আর এইখানে 4 কেজি হিসাবে টানতেছি, তো 2 কেজিরটা শক্তিশালী বেশি নাকি 4 কেজিরটা? অবশ্যই ভাই 4 কেজিরটা। তাহলে কি হবে, এই বস্তুটা আসলে 4 কেজি ভরের দিকে যেতে চাবে। সিমিলারলি ভাই এইখানেও একটা 2 কেজি আর 4 কেজির সিচুয়েশন, এইটাও এইদিকে যেতে চাবে। আচ্ছা, এখন এই যে বস্তুটার টানের কারণে এই ও বিন্দুতে থাকা বস্তুটা যে এইদিকে যাবে, এ কি হিসাবে যাবে ভাই, কীভাবে যাবে? সো এইখানেও যাবে হচ্ছে ভর হিসাবেই যাবে। তো চিন্তা করি এই যে ভরের কারণে যে আমার ফোর্সটা হচ্ছে, ফোর্স অফ, এইটা হচ্ছে ধরেন আমি এ আর সি এরটা আগে কল্পনা করি, হ্যাঁ, ফোর্স অফ এ অ্যান্ড সি, এইটা হচ্ছে কি দেখেন, ফোর্স অফ এ মাইনাস ফোর্স অফ সি। কীভাবে ভাই, এইটা তো এর দিকে টানতেছে, সি এর দিকেও টানতেছে, তো দুইটা কাটাকাটি হয়ে যেইটুক থাকবে সেই বল নিয়ে এর দিকে যাবে, সহজ হিসাব। তো ফোর্স অফ এ, ফোর্স অফ বি, এগুলো হচ্ছে কি ভাই, জি এম এ আর এম ও ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস জি এম সি এম ও বাই আর স্কোয়ার। এবার একটু ভালো করে দেখেন এখানে কি করছি ভাই, এ বিন্দুর ভর এবং ও বিন্দুর ভরগুলা লিখছি। তো এম ও এর মান কিন্তু ভাই 1, তো আমি চাইলে আসলে এই জায়গায় 1 লিখে দিতে পারি, এই জায়গায় 1 লিখে দিতে পারি। তার কারণ কি, ও বিন্দুতে যে ভরটা আছে সেই ভরের মান হচ্ছে 1, আর 1 লিখা না লিখা একই কথা। সো এখন হচ্ছে এখান থেকে আমি জি এবং আর স্কোয়ার কমন নিতে পারি, জি বাই আর স্কোয়ার কমন নিতে পারি, আর বাকি থাকে হচ্ছে এম এ মাইনাস এম সি। এম এ মাইনাস এম সি, এম এর মান হচ্ছে 4 ভাই, এম সি এর মান হচ্ছে 2, তাহলে এখানে থাকে 2g বাই আর স্কোয়ার। একটু আগে আমরা যখন অঙ্কটা করছি তখন এইটুকের যে ভ্যালুটা পাইছিলাম ভাই, সেই ভ্যালুটা পাইছিলাম আসলে √2। কি পাইছিলাম? √2। তাহলে আর এর ভ্যালু হচ্ছে √2, তাহলে ভাই √2 স্কোয়ার যদি করি তাহলে ভাই এই ভ্যালুটাও হয় 2। দিন শেষে আমার এফ এসি থাকে খালি জি, এই যেমন জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11। এখন এখানে তো ভাই অঙ্কটা শেষ না। অঙ্কটা শেষ না কেন ভাই, বলছে ও কি নড়বে নাকি নড়বে না। এখন ভাই ডিবি বরাবরও কিন্তু একটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে। ভাই আপনি যদি একটু তাকায় দেখেন, এইখানে যেই কাহিনী আর এইখানে সেমই কাহিনী, তাহলে আপনি সেম অঙ্কটা করবেন এফ বিডি এর জন্য, এবং সেইখানের ভ্যালুটা আপনার পাবেন 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন ভাই। তাহলে এই দুইটা জায়গায় এত এত নিউটন পাচ্ছি। এখন এই দুইটা নিউটন কি তাদেরকে ক্যান্সেল আউট করছে? অবশ্যই না ভাই, এরা তো ক্যান্সেল আউট করতেছে না। তো ক্যান্সেল আউট যেহেতু করতেছে না, তাহলে কি হবে ভাই, এই যে এইদিকে একটা বল যাচ্ছে, এইদিকে একটা বল যাচ্ছে, আপনারা ভুলে যায় না ভাই, বল কিন্তু একটা ভেক্টর ভাই। ভেক্টরের যখন ক্লাস করছি তখন ভেক্টরের ক্লাসে বলা হয়েছে দুইটা ভেক্টর যদি দুই দিকে কাজ করে তাদের লব্ধি তাদের মাঝ বরাবর কাজ করে। তাহলে এইখানে ভাই লব্ধিটা এইদিকে কাজ করবে, তার মানে কিছুটা আমরা আন্দাজ করতেই পারতেছি এইখানে হচ্ছে বস্তুটা কি করবে, নড়বে। এখন কিভাবে যাবে দেখি, কিভাবে যাবে। এই যে এইখানে 90 ডিগ্রি কোণ আমার, রাইট, এইখানে কি হচ্ছে 90 ডিগ্রি একটা কোণ, এবং দুই সাইডের ফোর্স দুইটাই সমান। তাহলে ভাই আমি যদি একটু এইভাবে দেখি এটাকে, আমার যে সূত্র ছিল এফের সূত্রটা হচ্ছে, এখানে ওইখানে ছিল আর এর সূত্র, আর ইজ ইকুয়ালস টু √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। এইখানে ফোর্স, যেহেতু ফোর্স বের করবো, নেট ফোর্স যদি 0 হয় তাহলে নড়বে না, এই টাইপের একটা ব্যাপার। তাহলে এইখানে হচ্ছে এফ অফ এসি স্কোয়ার প্লাস এফ অফ বিডি স্কোয়ার প্লাস 2 এফ অফ এসি এফ অফ বিডি cos থিটা ইজ ইকুয়ালস টু এফ অফ এসি এর ভ্যালু কত ভাই, এটা, এফ অফ বিডি এর ভ্যালু কত ভাই, এইটা। এইখানে দেখেন cos থিটা, থিটা কত, এই যে এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ, এবং এইখানে থিটাটা হয়ে যাচ্ছে ভাই 90 ডিগ্রি। থিটা 90 ডিগ্রি হওয়ার কারণে ভাই এইটুকের ভ্যালু হয়ে যাচ্ছে 0, তাহলে থাকতেছে √2 ইন্টু এফ অফ এসি স্কোয়ার, যেটা হয়ে যাবে √2 ইন্টু 6.673 ইন্টু 10⁻⁻11। ক্যালকুলেটরে বসাবেন, যেইটা থাকবে এই ও এর উপরে বা এই 1 কেজি বস্তুর উপরে অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে সেটা, এবং এই ফোর্সের কারণে সে নড়ে যাবে। তো এখন আমরা বরিশাল বোর্ড 2022-এর এই ম্যাথটা করব।
একটু আগেই ম্যাথটা আপনাদের স্ক্রিনে ছিল, এখন আবার এখানে আছে। তো আমরা করতে থাকি। বরিশাল বোর্ড 2022-এর এই ম্যাথটায় আমাদেরকে বলা হয়েছে যে এখানে দুইটা আলাদা আলাদা গ্রহ আছে যাদের ডেনসিটি সেম। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এদের ডেনসিটি হচ্ছে সেম। তো ডেনসিটি সেমওয়ালা দুইটা গ্রহ যাদের নাম হচ্ছে এ এবং বি, তাদের হচ্ছে আমাদের কাছে মাস দেওয়া আছে, একটার এর মাস দেওয়া আছে, মাস মানে ভর দেওয়া আছে, আর বি এর হচ্ছে মাস দেওয়া নেই বা ভর দেওয়া নেই। আর এ বি দুইটারই ব্যাসার্ধ আমাকে দিয়ে দিছে। তো দিয়ে আমাকে গ নাম্বারে বলছে যে এ গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় বিভব কত। তো ভাই এইখানে আমি বেশি কিছু বলবো না, আমি সরাসরি চলে যাব আমার মহাকর্ষীয় বিভবের সূত্রে। সূত্র কি ভাই? মাইনাস জি এম ডিভাইডেড বাই আর। ঠিক আছে? আচ্ছা ভাই, এ গ্রহের কথা বলছে, তাহলে ভি এ এম এ আর এ, দেখেন তো এম এ আর আর এর ভ্যালু আপনি জানেন কিনা? হ্যাঁ ভাই, আপনি তো সব কিছুর ভ্যালুই জানেন। 6.673 ইন্টু 10⁻11 হচ্ছে আপনার জি এর ভ্যালু। এবার হচ্ছে আপনার কি লাগবে? আপনার লাগবে এম এর ভ্যালু, যেটা দেওয়া আছে 5.93 ইন্টু 10⁻24। এরপর আপনার কি লাগবে ভাই? আর এর ভ্যালু লাগবে আপনার 6.93 ইন্টু 10⁻6। সো আপনি এই ভ্যালুগুলো বসায় দিলেন। আচ্ছা, বসায় দেওয়ার পর আপনি যে ভ্যালুটা পাইলেন সেটা হচ্ছে -5.71 ইন্টু 10⁻7। যেহেতু এটা বিভব, তাহলে হচ্ছে জুল পার কেজি। ওকে, সো এখন হচ্ছে ঘ নাম্বার অঙ্কটা আমরা করব। সো ঘ নাম্বার অঙ্কটার মধ্যে আমাকে বলছে এ ও বি গ্রহের মহাকর্ষীয় প্রাবল্য একই হবে কি? তো সহজ হিসাব, আমি দুইটার মহাকর্ষীয় প্রাবল্য বের করব, বের করে দেখবো একই হবে কিনা। বের না করেও আমি পারি, এখানে আমাকে তো বলেই নেই যে বের করতে হবে। তো আমি করতে পারি কি, দুইটার মহাকর্ষীয় প্রাবল্যকে কম্পেয়ার করতে পারি। কম্পেয়ার করার জন্য কি করি, আমরা সামথিং অ্যারাউন্ড ই এ ডিভাইডেড বাই ই বি যদি বের করতে পারি তাহলে কিন্তু হয়ে যায়। আচ্ছা, সো ই এ ডিভাইডেড বাই ই বি এর আগে আমার হচ্ছে ই এর জন্য একটা ইকুয়েশন লাগবে, ই বি এর জন্য একটা ইকুয়েশন লাগবে। আসেন বের করে ফেলি। সো আমরা ই এ যদি লিখি, ই এ, আপনি আমাকে বলেন প্রাবল্যর সূত্র কি? ভাই প্রাবল্যর সূত্র হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, এটা যেহেতু ই এ, তাহলে এগুলা এ যাবে, এ হচ্ছে আমার 1 নং সমীকরণ। এবার আসেন ভাই ই বি এর জন্য। ই বি এর জন্য ভাই জি এম বি আর বি হোল স্কোয়ার, আর বি স্কোয়ার। আচ্ছা, সো এই দুইটাকে আমি যদি ভাগ করি, হ্যাঁ, আমি যদি লিখি 1/2, তাহলে কি হবে ভাই? দেখেন তো, ই এ ডিভাইডেড বাই ই বি, এবং এইখানে দেখেন এইটা, আর এর পরের যেটা আছে সেটা উল্টায় গুণ হবে। হ্যাঁ, সো আপনার জি এবং জি এই দুইটা কাটা চলে যাবে, এবং এই দুইটা জি কাটা চলে যাওয়ার পর যে জিনিসটা থাকবে, এম এ ডিভাইডেড বাই এম বি ইন্টু আর বি স্কোয়ার ডিভাইডেড বাই আর এ স্কোয়ার। এবার আপনি একটু ভাবেন ভাই, আপনার কাছে আছে এম এর মান, আপনার কাছে নাই কি এম বি এর মান। এখন এম বি এর মান নাই ভাই, তাহলে আপনি কেমনে কি করবেন? প্রশ্ন থাকতে পারে। তবে ভাই এইখানে এই জায়গাটা আসবে ডেনসিটি সেমের ব্যাপারটা। যেহেতু দুইটা গ্রহের ডেনসিটি সেম, তাহলে আমি যদি দুইটার এম ইজ ইকুয়ালস টু লিখতে পারি না রো ভি, তাহলে এম এ ইজ ইকুয়ালস টু রো ভি, এম বি ইজ ইকুয়ালস টু রো ভি। জাস্ট ভি এর মানটা চেঞ্জ হবে। ভি এর মানটা কীভাবে চেঞ্জ হবে ভাই? একটা ভি হচ্ছে আর এর জন্য, আর একটা ভি হচ্ছে আর বি এর জন্য। আর যেহেতু গ্রহ স্ফিয়ার আকারের হয়, স্ফিয়ার মানে কি ভাই? গোলক আকারের হয়। তো তাই এই ভি এর সূত্র যেটা, সেটা হচ্ছে 4/3 πr কিউব। ওকে, সো আমি এখন সুন্দর মতো এম এর জায়গায় বসাবো রো ভি, আর বি স্কোয়ার বাই আর এ স্কোয়ার। ওকে, এইবার একটু এই সাইডে চলে আসি। ওকে, সো এই রো আর এই রো কাটা, তাহলে থাকে ভি এ ডিভাইডেড বাই ভিবি, এবং ভি এ মানে হচ্ছে 4/3 π r a কিউব, 4/3 π r b কিউব, চলে গেল এটা আর বি স্কোয়ার বাই আর এ স্কোয়ার। এবার ভাই দেখেন 4/3 কাটা, পাই কাটা, এইখানেও কাটাকাটি হয়, কাটাকাটি হয়ে থাকতেছে আপনার আর এ বাই আর বি। আর এর মান কি বসায় দিই ভাই? আর এর মান হচ্ছে 6.93 ইন্টু 10⁻6। আর বির মান কি 3 ইন্টু
10⁶। এখন ভাই দেখেন আমরা শুরু করছি ইএ ডিভাইডেড বাই ইবি থেকে। সো সেই ইএ ডিভাইডেড বাই ইবি এর ভ্যালু আসছে এই দুইটার ভাগফল, যেটার মান হচ্ছে 2.31। তো আলটিমেটলি তাহলে আমরা বলতে পারি ইএ ডিভাইডেড বাই ইবি মানে হচ্ছে 2.31। তার মানে হচ্ছে ইএ সমান সমান 2.31 ইন্টু ইবি। তার মানে আমি বলতে পারি আমার ইএ হচ্ছে বিগার দেন ইবি। তার মানে আমি বলতে পারি এ ও বি গ্রহের মহাকর্ষীয় প্রাবল্য একই হবে না এবং এ গ্রহের মহাকর্ষীয় প্রাবল্য বেশি হবে। ওকে, তো আমরা এখন আরো একটা টাইপ নিয়ে আসছি তোমাদের জন্য। এই টাইপটা হচ্ছে আসলে ত্বরণ পরিবর্তনের টাইপ। এই টাইপের নাম কি দিলাম? ত্বরণ পরিবর্তন। তো ভাই ত্বরণ জিনিসটা কি আর এটা পরিবর্তনই বা কিভাবে হয়? আচ্ছা, ত্বরণ হচ্ছে আপনি যদি কোনো একটা বস্তুকে হাত থেকে ছেড়ে দেন তাহলে এটা নিচে পড়তে থাকবে। এখন নিচে কি সবসময় সেম বেগেই পড়বে? না ভাইয়া, আমরা আমাদের দুনিয়াতে যা দেখে আসছি এ পর্যন্ত সেই দেখে আমরা এটুকু মানে ডেফিনেটলি বলতে পারি যে আমি যদি কোনো একটা বস্তুকে উপর থেকে নিচে ফালাই দিই, ধাক্কা মেরে ফালাই দিই আর হাত থেকে ছেড়ে ফালাই দিই, সেই জিনিসটা যত নিচে নামতে থাকবে তার বেগ তত আস্তে আস্তে বাড়তে থাকবে। হ্যাঁ, একটা পর্যায়ে যে এই বেগটা আর বাড়ে না নর্মালি, সেটা অন্য একটা টপিক। বাট নর্মালি চিন্তা করলে যে একটা পর্যায় পর্যন্ত এই বেগটা বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে। এবং আমরা জানি সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। তো যেহেতু পৃথিবীর মহাকর্ষ বা পৃথিবীর মহাকর্ষকে যেটাকে বলা হয় অভিকর্ষ, সেটা টানের কারণে এই বেগ বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে, তাই এই ত্বরণের নামটা দেওয়া হয়েছে আসলে অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণের যে পরিবর্তন হবে সেই পরিবর্তন নিয়ে ভাইয়া এখন আমরা একটু আলোচনা করব। তো প্রথম টাইপে আমরা দেখছিলাম যে ত্বরণকে ডিফাইন এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে জি m1 m2 বাই ডি স্কোয়ার, রাইট? এইটা আমরা প্রথম টাইপের মধ্যে দেখে আসছি। সো প্রথম টাইপে এটা দেখছি। এখন এফ হচ্ছে একটা বল, আমাদের ওজনও কিন্তু একটা বল। তো ওজনকে আমরা এমজি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এফ এর জায়গায় তাই আমরা এমজি লিখতে পারি। জি এর জায়গায় থাকতে স্যার এই যে m1 m2 আছে এর মধ্যে একটা বস্তু যেহেতু পৃথিবী, তাহলে পৃথিবীর হিসাবে হচ্ছে এম। আর যে বস্তুর ভর সে বস্তুর ভরকে জাস্ট আমি এম ধরতে পারি বাই ডি স্কোয়ার। দেখেন ভাইয়া এখানে এম আর এম কাটা চলে যাচ্ছে, তাই জি মানে থাকতেছে জি এম বাই ডি স্কোয়ার। সো এই জি এম বাই ডি স্কোয়ার পৃথিবীর ক্ষেত্রে ডি কিন্তু আসলে ডি নাই, পৃথিবীর ক্ষেত্রে ডি হয়ে গেছে। আর আমরা এর আগের টাইপটার মধ্যে সেই জিনিসটা খুব সুন্দর মতোই দেখে আসছি। তাহলে এই দেখেন এখানে জিও একটা ধ্রুবক, এমও একটা ধ্রুবক, আরও ধ্রুবক। এম এবং আরকে আসলে ধ্রুবক বলা যায় না, তার কারণ হচ্ছে আমরা যে ভ্যালুটা নিয়ে কাজ করি আর এর ভ্যালুটা পৃথিবীর সব জায়গায় সেম না, তবে গড় একটা ভ্যালু আছে। তো সেই ভ্যালুগুলো নিয়ে কাজ করলে আমরা দিন শেষে যেটা পাবো সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এইটা হচ্ছে জি এর ধরে নেওয়া একটা মান, এটা একটা অ্যাভারেজ একটা মান। এই মানটা মোটামুটি আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করব। তো আসি এখন এখানে একটু ফেরত আসি যে এইটা হচ্ছে আমাদের জি। তার মানে হচ্ছে আমি যদি কোনো একটা বস্তুকে ছেড়ে দেই প্রত্যেক সেকেন্ডে সেটার বেগ বাড়বে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। তো এখন জি কিভাবে বাড়ে, জি কিভাবে কমে, জি এর কিভাবে পরিবর্তন হয় সেটা দেখি। তো কখনো কোনো একটা বস্তুকে আপনি যদি এই উচ্চতায় উঠায় নিয়ে যান, হ্যাঁ, আমার এই যে কলমটা ভূপৃষ্ঠ থেকে আমি এটাকে যদি 5 মিটার উচ্চতায় উঠায় নিয়ে যাই, তাহলে এটার উপরে ত্বরণের কীরূপ পরিবর্তন হবে সেটা আমরা দেখব। তো যদি কোনো একটা বস্তুকে উপরে উঠানো হয়, সে উপরে উঠানোর কারণে ত্বরণের পরিবর্তনটা হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। তার মানে আগের যে আমার ত্বরণটা ছিল সেই ত্বরণের সাথে এই রাশিটুকু গুণ করলে যেই নতুন একটা নাম্বার আমি পাবো সেটা হচ্ছে আমার ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কোনো একটা বস্তুর উপরে অ্যাপ্লাইড ত্বরণ। আচ্ছা, যদি ভূপৃষ্ঠ থেকে নিচে যাই আমি, তাহলেও আবার এরকম একটা ত্বরণের পরিবর্তন হয়। ভূপৃষ্ঠ থেকে উপরে নিচে গেলে ত্বরণের কেন পরিবর্তন হয়, এখানেই দেখা যাচ্ছে যে আর এর মান বাড়লে কমলে ত্বরণের পরিবর্তন হয়। এখন ভাই আপনি বলতে পারেন ভাই আর এর মান যদি কমে তাহলে তো জি এর মান বাড়ার কথা, কিন্তু এই সূত্রগুলো যখন আপনি একটু কমপ্লিকেটেডলি চিন্তা করবেন তখন দেখবেন আসলে জি এর মান কখনোই বাড়তেছে না, জি এর মান কমতেছে। কেন কমতেছে ভাই? এই যে খুব সুন্দর মতো চিন্তা করেন, এই হচ্ছে আপনার পৃথিবী, এই হচ্ছে আপনার সেন্টার, এই হচ্ছে আপনার আর,
এখন আপনি যখন এইচ গভীরতায় আসলেন ভাইয়া, তখন আপনার এইখানে এইটুক হলো আর মাইনাস এইচ, তাই না? এই যে দূরত্ব এইটুক হলো আর মাইনাস এইচ, খুবই সুন্দর আপনার জন্য আর এর মান কমে গেল। হ্যাঁ, এইটুকু এখানে যদি না বোঝা যায় আমি টান দিয়ে বাইরে দিয়ে লিখি, এটা হচ্ছে আর মাইনাস এইচ হয়ে গেল, যেটা হচ্ছে আপনার আর এর চেয়ে কম। এবং অবশ্যই তাহলে এখানে আর মাইনাস এইচ হোল স্কোয়ার হবে, তখন দেখা যাবে জি এর মান বেড়ে যাচ্ছে। বাট সমস্যা হচ্ছে যখনই আপনি এইচ গভীরতায় যাচ্ছেন, পৃথিবীর এই যে ভরটুক, এই ভরটুক কিন্তু আপনার উপরে আর কাজ করতেছে না। তার মানে ভাই আপনি যেই জিনিসটা করতেছেন পৃথিবীর গভীরে যাওয়ার কারণে, আপনি আর এর মান কমাচ্ছেন ঠিকই, তার সাথে সাথে জি এর মানটাও কমায় ফেলতেছেন। এবং দেখা গেছে, সরি জি এর মান না, এম এর মানটাও কমায় ফেলতেছেন, বড় হাতের এম এর মানটাও কমায় ফেলতেছেন। তো যখনই আপনি আর এর মানও কমাচ্ছেন, বড় হাতের এম এর মানও কমাচ্ছেন, জি এর পরিবর্তনটা এমনভাবে হবে যেটা আপনার মানে ওই যে বাড়তি হবে, বেড়ে যাবে, এরকমভাবে আসলে পরিবর্তনটা হবে না। মোস্ট অফ দ্য টাইমে সেটা কমে যায়, সেটা আসলেই কমে। তো সেই সূত্রটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি জি ইন্টু ওয়ান মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। এবং ডেনসিটি, পৃথিবীর গড় ডেনসিটি যদি আপনাকে দেওয়া থাকে, হ্যাঁ, পৃথিবীর গড় ডেনসিটি দেওয়া থাকলে সেটা আসলে এই সূত্রের মাধ্যমে প্রুফ করা যায়। এই সূত্রটা কীভাবে আসলো সেই জিনিস নিয়ে আমরা এখন ভাববো না, বাট আপাতত এই সূত্রের মাধ্যমে আমরা চাইলে ইউজ করতে পারি। আচ্ছা, তো এই দুইটা জিনিসই আরও একটা ওয়েতে বের করা যায়। সেই ওয়েটা হচ্ছে, আপনি যদি মনে করেন এইটা হচ্ছে আপনার একটা জি, হ্যাঁ, এইটা হচ্ছে আপনার একটা জি, এটা হচ্ছে আপনার একটা ত্বরণ। সো এইটাকে আপনি 1 নং সমীকরণ ধরতে পারেন এবং এটার নাম দিতে পারেন 1। এবং সিমিলারলি আপনি আরেকটা পাবেন যেটা হচ্ছে 2 নং সমীকরণ, সেটা হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচও হইতে পারে, বাই মাইনাস এইচও হইতে পারে। ঠিক আছে, প্লাস এইচ কখন হবে? যখন ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাবে। তো প্লাস এইচ ধরে আপনি এখানে দুইটা ইকুয়েশন তৈরি করতে পারেন। এবং এই দুইটা ইকুয়েশনকে যদি আপনি ভাগ করেন ভাইয়া, এই দুইটা ইকুয়েশনকে ভাগ করলে আপনি কি পাবেন দেখেন, উপরে থাকতেছে জি এম বাই আর স্কোয়ার, এইখানে থাকতেছে ভাগ যেহেতু, আচ্ছা গুণ হিসাবে লিখে দিই, আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই জি এম। তো এই দেখেন এই দুইটা কাটা, দিন শেষে দেখেন জি টু ইজ ইকুয়ালস টু হচ্ছে জি ওয়ান ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আচ্ছা, এইভাবেও লিখতে পারি আমি জিনিসটাকে। তো তাকেলে দেখবেন এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা সেম। তার মানে যেটা হইলো যে ভূপৃষ্ঠ থেকে উপরে যাওয়ার সময় আপনি যদি এইভাবেও ফুল প্রসেসটা করে আসেন, তাও আপনার অঙ্কটা হবে। ঠিক আছে। আচ্ছা, আরও একটা জিনিস হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে যখন নিচে যাবেন তখন কি হবে, আপনার ভরেরও কিন্তু পরিবর্তন হবে। তাই ভূপৃষ্ঠ থেকে নিচে যাওয়ার ক্ষেত্রে এইখানে আসলে আমি এম দুইটা সেম রাখতে পারবো না। তো তাই হচ্ছে ভূপৃষ্ঠ থেকে নিচে যাওয়ার ক্ষেত্রে আমরা নর্মালি এই রুলটা অ্যাপ্লাই করব না। ওকে, সো এইখানে আমাদের মোটামুটি হয়ে গেল এই দুইটা। এরপর হচ্ছে, তো আর এর পরিবর্তনের কারণে আমরা কিন্তু আসলে বুঝতে পারলাম যে আমার জে এর মানের পরিবর্তন হয়। এই ছাড়া আর একটা জিনিসের কারণে ভাই আমাদের জে এর মানের পরিবর্তন হয়, সেটা হচ্ছে দ্রাঘিমাংশ বা অক্ষাংশ। সো প্রত্যেকটা জায়গায় যদি আমরা দেখতে চাই, যে দেখতে পাই যে জে এর মান পরিবর্তন হয় একটা জায়গা ভেদে। হ্যাঁ, মেরুতে এক ধরনের জে এর মান পাই, বিষুবরেখা অঞ্চলে এক ধরনের জে এর মান পাই, বিভিন্ন ডিগ্রি কোণে এক এক ধরনের জে এর মান পাচ্ছি। সো সেই হিসাবে আমরা করলাম কি, এখন আমাদের কাছে যে জি এর মানটা চেঞ্জ হবে, সেই জি এর মানটা চেঞ্জ করলাম আমরা অক্ষর কোণের হিসাবে। হ্যাঁ, অর্থাৎ দ্রাঘিমাংশের কোণের হিসাবে, অক্ষাংশের কোণের হিসাবে। সো এই কোণটা হচ্ছে ল্যামডা, ল্যামডাটা হবে আমাদের একটা কোণ। আর এই যে ওমেগা স্কোয়ার দেখতেছেন, এই ওমেগাটা হচ্ছে আসলে পৃথিবীর কৌণিক বেগ, পৃথিবীর কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আর্থ। ওকে, তো পৃথিবীর কৌণিক বেগ হচ্ছে ওমেগা। আর এইখানে ভাইয়া দুইটা আলাদা আলাদা গ্রহ যদি হিসাব করি, দুইটা আলাদা আলাদা জায়গার জন্য যদি হিসাব করি, তখন হচ্ছে জি ওয়ান ডিভাইডেড বাই জি টু ইজ ইকুয়ালস টু এম ওয়ান ডিভাইডেড বাই এম টু ইন্টু আর টু স্কোয়ার ডিভাইডেড বাই আর ওয়ান স্কোয়ার। সো এই সূত্রগুলো দিয়ে আমরা এখন কিছু অঙ্ক করব। আমরা একটু আগে যে থিওরিটা পড়ে আসছি, এখন সেই থিওরির উপরে আমরা কিছু ম্যাথ করব। তো সেই থিওরিটা ছিল জি এর চেঞ্জের উপরে, ত্বরণের চেঞ্জের উপরে। তো ভাই আমরা জানলাম যে ত্বরণ হচ্ছে বিভিন্নভাবে চেঞ্জ হয়। এরই একটা উদাহরণ হচ্ছে এখানে সিলেট বোর্ড 2022-এর এই অঙ্কটা আমরা দেখব। সো এইখানে হচ্ছে আপনাদের কাছে কোয়েশ্চেনটা দেওয়া আছে, আপনারা কোয়েশ্চেনটা ভালো মতো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি হচ্ছে আপনাকে কোয়েশ্চেনের যেইটুকু আমি বুঝানো সম্ভব সেটা আমি বুঝিয়ে দেবো। সো এই কোয়েশ্চেনটার মধ্যে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, যে গ্রাফের মধ্যে 3টা পয়েন্ট দিছে সেন্টার থেকে ডিস্টেন্সের জন্য, পৃথিবীর কেন্দ্র থেকে ডিস্টেন্স বোঝাচ্ছে।
এ পয়েন্ট আছে r/2 ডিস্টেন্সে, বি পয়েন্ট আছে r ডিস্টেন্সে এবং সি পয়েন্ট আছে 3r/2 ডিস্টেন্সে। সো আমরা মনে রাখি যে অলওয়েজই যখন আমরা জি এর কথা চিন্তা করি, জি এর ভ্যালুটা পৃথিবীর সেন্টারে থাকে 0 এবং 0 থেকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে কখন পর্যন্ত ভাই? ভূপৃষ্ঠ পর্যন্ত। ভূপৃষ্ঠে আসার পর সেই ভ্যালুটা আবার ফল করে। সো তার মানে এইখানে যে টপমোস্ট পয়েন্টটা দেখা যাচ্ছে এটা আসলে ভাইয়া কি? এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তো এই যে ভূপৃষ্ঠের উপরে আমি আসলাম, আর হচ্ছে ভূপৃষ্ঠ বুঝতেও পারতেছি, আর মানে হচ্ছে আমার রেডিয়াস, যে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব সেটাকে আর দ্বারাই প্রকাশ করা হয়। তাহলে ভাই আমি যেটা বুঝতে পারলাম, এই এ পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে ভূপৃষ্ঠের নিচের একটা পয়েন্ট, এই বি পয়েন্ট যেটা আছে সেটা ভূপৃষ্ঠের উপরের একটা পয়েন্ট, এবং সি পয়েন্ট যেটা আছে সেটা ভূপৃষ্ঠের উপরের একটা পয়েন্ট, এবং বি পয়েন্ট যেটা আছে ভাই সেটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরস্থ একটা পয়েন্ট। ঠিক আছে, ভূপৃষ্ঠের উপরে অবস্থিত একেবারে। সো এখন বলা হয়েছে আমাকে এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ কত হবে। এখন এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের জন্য আমরা একটা সূত্র একটু আগেই শিখে আসছি, সেই সূত্রটা হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। ওকে, সো এইখানে জি প্রাইমটা হচ্ছে আসলে জি এ, আর এইখানে এই জিটা হচ্ছে আসলে জি বি। সমস্যা? কোনো সমস্যা নাই ভাই। আসলে এই অঙ্কটা দুইটা ভাবে করতে পারি আমি। একটা ভাবে হচ্ছে আমি ধরেই নিতে পারি জি এর মান হচ্ছে 9.8, রাইট? আমি এটা ধরে করে নিতে পারি, বাট আমার পরীক্ষার যে কোয়েশ্চেনটা দেওয়া সেই কোয়েশ্চেনে এই ভ্যালুগুলো দেওয়া, আমাকে ভাই জি এর মান 9.8 দেওয়া নেই। এখন আমার উচিত হচ্ছে এই মার্কসটাকে হালাল বানানোর জন্য আমার জি এর মানটাও বের করে নেওয়া। ঠিক আছে, সো জি এর মানটা যদি আমি বের করতে যাই ভাই, খুব বেশি কোনো কাজ না। জাস্ট আমি লিখব জিবি ইজ ইকুয়ালস টু কি? জিবি মানে কি ভাই? জিবি মানে হচ্ছে জি এম বাই আর বি স্কোয়ার। ভাই জি এর মান কি? যে বড় হাতের জি এর মান কি? 6.673 ইন্টু 10⁻11। ভাই এম এর মান কি? ভাই এম এর মান তো দিয়ে দিছে 6 ইন্টু 10⁻24। ভাই আর এর মান কি? আর এর মান 6.4 ইন্টু 10⁻6 দিলাম বসায়। ক্যালকুলেশন করলে আমি মান যেটা পাবো সেটা হচ্ছে 9.775 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এখন যেটা পাইলাম ভাই সেটা হচ্ছে জিবি এর মান। এখন এই ইকুয়েশনটার মধ্যে আমি যদি জিবি এর মানটা বসায় দিই 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জিবি। এখন ভাই আপনার প্রশ্ন আসবে, ভাই এইচ এর মান কত? এইচ এর মান তো ভাই পাইনি। ভাই তাকায় দেখেন, এই যে সেন্টার হচ্ছে এইটা, তো সেন্টার থেকে যখন আপনি আস্তে আস্তে যাচ্ছেন এই হচ্ছে আপনার ভূপৃষ্ঠ। তো ভূপৃষ্ঠ থেকে আরবি এর দূরত্বটা কত? ভূপৃষ্ঠ থেকে আরবি এর দূরত্ব হচ্ছে ভাই এইচ ইজ ইকুয়ালস টু আর মাইনাস r/2। আপনার এইটুক থেকে আপনি এইটুক যদি বাদ দিয়ে দেন তাহলে এইটুক ডিস্টেন্স পাবেন। আবারও বলি, আপনি যদি ওবি পরিমাণ ডিস্টেন্স থেকে ও পরিমাণ ডিস্টেন্স বাদ দেন তাহলে এ এবং বি এর মাঝখানের ডিস্টেন্স পাবেন, এবং এ এবং বি এর মাঝখানের ডিস্টেন্সটাই হচ্ছে এইচ। আমি সেই কাজটাই করছি, আর থেকে r/2 বিয়োগ করছি, যার ভ্যালু হবে ভাই r/2। আচ্ছা, তাহলে তো আর কিছুই লাগে না ভাই, আমি বসাই 1 মাইনাস r/2 বাই আর, আর জিবি এর মান ভাই 9.775 দিলাম বসায় মান। এখানে আর আর কাটা চলে যাবে, থাকবে 1 মাইনাস 1/2, যেটার মান হবে হাফ। এবং ওকে, সো এইখানে হচ্ছে 9.775কে যদি আমি হাফ করি তাহলে 4.8875 সম্ভবত এরকমই কিছু একটা অ্যান্সার আসে। ভাইয়ার ভুল হইতে পারে, আপনারা চেক করে নিয়ে এটা একটু ক্যালকুলেটরে বসে। ওকে, সো আমরা এই অঙ্কটারই ঘ নাম্বারে চলে আসছি। ঘ নাম্বারে আমাদেরকে বলা হয়েছে এ এবং সি এর মধ্যে কোথায় ওজন বেশি অনুভূত হবে। তো আমরা অলরেডি জানি এ বিন্দুটা হচ্ছে ভূপৃষ্ঠের নিচে এবং সি বিন্দুটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরে। এ বিন্দুর জি এর মান আমরা অলরেডি জানি, জি অফ এ ইজ ইকুয়ালস টু হচ্ছে 4.8875। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে ভাই জি অফ সি এর মান বের করা। জি অফ সি এর মান আমরা জানি ভূপৃষ্ঠের চেয়ে উপরে কোনো একটা বস্তু যদি যায় তাহলে তার উপর অনুভূত যে জি এর মান সেটার মান বের করার জন্য আমাদের সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি অফ
বি, এখানে বি জি অফ বি দিয়ে বোঝাচ্ছে ভূপৃষ্ঠের উপরস্থ জি। আচ্ছা, তো আপনি আর আমি দুজনে জি অফ বি এর মান জানি, আপনি আর আমি দুজনে আর এর মান জানি, কিন্তু আপনি আর আমি এটা জানি না এইচ এর মান কত। সো আসেন আমরা এইচ এর মান বের করি। এইচ এর মান এর আগের বার বি থেকে ও বি থেকে ও এ বিয়োগ করে আমরা এইচ এর মানটা পাইছিলাম। এবার সিমিলার একটা কাহিনী হবে, এবার হচ্ছে আমরা করবো কি ওসি থেকে ও বি বাদ দিব, তাহলে তো আমরা এইখানের আমাদের যেটুক ডি আছে সেটুক পাবো। তো ওসি যেটা আছে সে ওসি হচ্ছে ভাই 3r ডিভাইডেড বাই 2। চলো ভাই এখন বিয়োগ করে দিই এখান থেকে আর, এখান থেকে আর বিয়োগ করলে ভাই থাকে r/2। আর এই r/2 যদি এইখানে বসে ভাই, তাহলে জিনিসটা হয় এরকম 9.775। তো এখানে আসেই ভাই। সো এইখানে যখন আপনি কাটাকাটি করবেন, গুণ ভাগ করবেন, তখন এইখানে নিচে আসবে হচ্ছে আপনার 1/1 + মানে হচ্ছে 3/2, যেটাকে আপনি লিখতে পারেন 2/3 হোল স্কোয়ার, যেটাকে আপনি চাইলে আবার 4/9ও লিখতে পারেন, গুণ 9.775। এখন যখনই আপনি এই গুণটা করবেন, এই গুণটা করার পর আপনার কাছে অ্যান্সার আসবে 4.3 সামথিং, 4.3 সামথিং। ওকে, সো 4.3 সামথিং যেখানে অ্যান্সার আসলো, আপনার এইখানে আগের অ্যান্সারটা ছিল 4.88 সামথিং। সো এই যে দেখেন 4.88 আর 4.3 এর মধ্যে অবভিয়াসলি 4.88 বিগার। তার মানে হচ্ছে আপনার যে এই পয়েন্টটা আছে, ভূপৃষ্ঠের নিচের যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে আপনার বেশি ওজন অনুভূত হবে। ওকে, সো লেটস আমরা আরেকটা অঙ্ক করি, যে অঙ্কটা হচ্ছে আমাদের ত্বরণের চেঞ্জ সম্পর্কিত। সো এই অঙ্কটার কোয়েশ্চেনটার দিকে আপনারা একটু তাকান, কোয়েশ্চেনটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন। এই অঙ্কটাতে আপনাদেরকে বলা হয়েছে যে পৃথিবী হচ্ছে ঘুরবে, এই ঘূর্ণন অক্ষের হিসাব কিতাব করেই আপনাকে বিভিন্ন জিনিস বের করতে হবে। তো বলে দিছে একটা প্লেস আছে যেটা হচ্ছে পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত। সো অক্ষাংশে অবস্থিতর কথা আসলেই ভাই আমাদের এই সূত্রটা মাথায় আসতে হবে। এই যে সুন্দর একটা সূত্র, যে সূত্রটা হচ্ছে কি জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এই ল্যামডার মানটা আসলে 45 ডিগ্রি, এটা বলে দিছে ভাই। আমি কিন্তু ফুল কোয়েশ্চেন এখনো পড়িই নাই, কিন্তু আমি অলরেডি জানি আমার এই সূত্রটা ইউজ করতে হবে, এই সূত্রটা ইউজ করতে হবে, এবং এই সূত্রে ল্যামডার মান এত হবে। ভাই এই সূত্রে জি এর মান 9.8 হবে, এটা তো আপনি আমি দুজনেই জানি। ভাই এই সূত্রে আর এর মান কি হবে? ভাই এই সূত্রে আর এর মান হবে 6400 কিলোমিটার, যেটাকে আপনি চাইলে মিটার বানাইতে পারবেন, মিটার বানিয়ে নিতে হবে। ভাই এই সূত্রে আপনি জানেন ওমেগা কি, ওমেগা হচ্ছে পৃথিবীর কৌণিক গতি, ঠিক আছে, কৌণিক বেগ, কৌণিক গতি যা বলেন। সো কৌণিক বেগই আসলে। সো পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কত? ভাই যা কথা তাই কাজ, অভিকর্ষ ত্বরণের এই সূত্র আছে, সূত্রের মধ্যে বসাবো মান এবং হয়ে যাবে কাজ। সো এখন দেখি আমাদের জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এইখানে ল্যামডার মান হচ্ছে ভাই 45 ডিগ্রি, জি এর মান হচ্ছে 9.8, আর এর মান হচ্ছে 6400 গুণ 10⁻³ মিটার। দেন বসায় সব 9.8 মাইনাস ও, এখন কথা হচ্ছে ভাই ওমেগা কি? পৃথিবীর কেন্দ্রে কৌণিক বেগ। আচ্ছা, কথা হলো কেন্দ্রে কৌণিক বেগ, মানে এটা কিভাবে বের করবো ভাই? বের করার খুবই সহজ উপায়। আপনার পৃথিবী 24 ঘন্টায় কয়বার ঘুরে ভাই? একবার ঘুরে। একবার ঘোরা মানে কত রোটেশন, কত ডিগ্রি রোটেশন? ভাই 2π পরিমাণ রোটেশন করে। 2π পরিমাণ রোটেশন করে কত, কততে বললেন, কত ঘন্টায় বললেন? 24 ঘন্টায় ভাই। এই দিলেন বসায় 24 ঘন্টা। 24 ঘন্টায় থাকলে তো হবে না ভাই, কৌণিক বেগ আমরা মিটার পার সেকেন্ড, ওই রেডিয়ান পার সেকেন্ডে হিসাব করি। তো সেকেন্ডে আনার জন্য ভাই 24কে দেন 3600 দিয়ে গুণ করে, হয়ে গেল কি আপনার ওমেগা। সেই ওমেগাকে মাইরা দিলেন একটা স্কোয়ার, হয়ে গেল ওমেগা স্কোয়ার। তাহলে এইখানে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ। আচ্ছা, আর এর মান কত ভাই? আর এর মান একটু আগেই পাইছেন, কত পাইছেন ভাই? 6400 গুণ 10⁻³। আচ্ছা ভাই, এরপর কি থাকে? কজ স্কোয়ার ল্যামডা থাকে। আচ্ছা, কজ স্কোয়ার ল্যামডা, সো কজ 45 ডিগ্রি হোল স্কোয়ার, রাইট? এখন চলেন এইখান থেকেই এই কস 45 ডিগ্রি হোল স্কোয়ারটাকে বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দিই বলতে আপনারা আবার এরকমভাবে বাদ দিয়ে দেন না স্যার, তাহলে একটু ঝামেলা হবে। কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এবং 1/√2কে যদি আপনি হোল স্কোয়ার করেন তাহলে হয় হাফ। সো এখন যদি আপনি এই মানগুলো সরাসরি বসায় দেন, তাহলে আপনার যে মানটা আসবে সেটা হচ্ছে 9.783, 9.783, 785 কিছু একটা এরকমই আসবে, 9.783 সম্ভবত আসবে। আরেকবার ক্যালকুলেশনটা অবশ্যই চেক করে নেবেন, বাট জিনিসটা এর চেয়ে একটুও কঠিন না।
তো ত্বরণের এই অঙ্কের ঘ নাম্বারে আমরা চলে আসলাম। হ্যাঁ, ঘ নাম্বারে আমাদেরকে বলছে ভাই বিষুব অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ, আচ্ছা অভিকর্ষ ত্বরণও বলে, শূন্য হলে কৌণিক বেগ কি হবে, কৌণিক বেগের কি হবে? ভাই অভিকর্ষজ ত্বরণ শূন্য হওয়ার সম্ভাবনা নাই, পৃথিবীর জন্য অন্তত নাই। তবে হ্যাঁ, থিওরিটিক্যালি ইট ইজ পসিবল ফর আর্থ। তো থিওরিটিক্যালি কীভাবে হয় ভাই? আমরা একটু আগে দেখছি না যে জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি মাইনাস কি ছিল ভাই? ছিল হচ্ছে ওমেগা স্কোয়ার আর ছিল সাথে কজ স্কোয়ার ল্যামডা। আচ্ছা ভাই, এইখানে বিষুব অঞ্চল মানে ভাই ল্যামডা ইজ ইকুয়ালস টু জিরো, ল্যামডা ইজ ইকুয়ালস টু জিরো মানে কজ স্কোয়ার ল্যামডা ইজ ইকুয়ালস টু ওয়ান। আচ্ছা, তো কজ স্কোয়ার ল্যামডা ইজ ইকুয়ালস টু যদি ওয়ান হয়, আর এর মান আছে, ওমেগার মান আছে, এবং বলছে যে বিষুব অঞ্চলে জি এর মান জিরো হবে, তাহলে এই জি প্রাইম ইজ ইকুয়ালস টু হবে কত ভাই? জিরো হবে, জিরো। তাহলে এখন দেখো আমাদের এইখানে যদি হয় জিরো, তাহলে জিরো ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, তার মানে হচ্ছে যেহেতু আমাকে কি বের করতে বলছে, কৌণিক বেগ বের করতে বলছে, তাহলে আমি যদি এটাকে এই সাইডে আনি, এটাকে এই সাইডে নেই, এইটাকে লিখতে পারি ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার ভাই জি বাই আর, দিলাম লিখে। এবার বসায় দিলাম মান, জি এর মান কত ভাই? জি এর মান 9.8। আর এর মান কত ভাই? আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁶ নেন ভাই, বহুত কাহিনী হয়ে গেল। কি হয়ে গেল? বহুত কাহিনী হয়ে আমাদের জি এর একটা মান বের হয়ে গেল। দেখি আমি ক্যালকুলেটরে এই ভ্যালুটা কত। ভাই ক্যালকুলেটরে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে ভাই ভ্যালুটা আসতেছে 1.237 ইন্টু 10⁻³ সো আমরা বুঝতে পারলাম যখন জিরো হবে অভিকর্ষজ ত্বরণ, তখন হচ্ছে বিষুব অঞ্চলে কৌণিক বেগ হতে হবে এত। বাট কথা হচ্ছে কৌণিক বেগের কি হবে বলছে, পরিবর্তনের কথা বলছে। সো পরিবর্তনের কথায় যদি আমরা যাই, তাহলে কৌণিক বেগের পরিবর্তন হবে, আগের কৌণিক বেগ বাড়বে, এখন কৌণিক বেগ হচ্ছে বেশি হবে। সো এই কৌণিক বেগ বিয়োগ হচ্ছে ইনিশিয়াল অবস্থায় যে কৌণিক বেগ থাকার কথা থাকে ভাই। সো এই কৌণিক বেগ হচ্ছে 1.237 ইন্টু 10⁻³ আর আগের কৌণিক বেগ ভাই 2π/24 ইন্টু 3600 দিলাম ভাই করে। করার পর আমার ভ্যালু আসতেছে ভাইয়া 1.165 ইন্টু 10⁻³ ওকে। সো তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের কৌণিক বেগ যদি এত রেডিয়ান/সেকেন্ড বৃদ্ধি পায়, তাহলে বিষুব অঞ্চলে যে মানুষরা আছে তারা ওজন শূন্য হয়ে যাবে। এখন আমরা এই অধ্যায়ের আরও একটা টাইপের অঙ্ক করতে যাচ্ছি। তো এই টাইপটা হচ্ছে মুক্তিবেগ, যার ইংরেজি হচ্ছে এসকেপ ভেলোসিটি, এবং স্যাটেলাইট মানে কি ভাই? কৃত্রিম উপগ্রহ। তো আমি উপগ্রহ লিখে রাখি। সো এই টাইপের মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখি। এই টাইপের মধ্যে আমি পাবো এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ, আমি পাবো স্যাটেলাইটের ভেলোসিটি বা স্যাটেলাইটের বেগ, আমি পাবো তার পর্যায়কাল, এবং আমি পাবো তার উচ্চতা। তো সিরিয়ালি শুরু করি। আমার প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের সূত্র। এই মুক্তিবেগের সূত্রটা হচ্ছে √2gr। এই ছাড়াও মুক্তিবেগের আরও একটা সূত্র আছে ভাইয়া, সেই সূত্রটা হচ্ছে √2gm/r। আচ্ছা, এইখানের প্রত্যেকটা জিনিসের পরিচয় আমরা একটু আগে জেনে এসেছি, ঠিক আছে? তো এই কারণে আর নতুন করে পরিচয় দিচ্ছি না। এই ভ্যালুগুলা সবগুলো আসলে এক একটা কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্ট ভ্যালুগুলো বসানোর পর আমি আসলে মুক্তিবেগটা পাই 11.2 কিলোমিটার/সেকেন্ড। আচ্ছা, তো ভাই প্রশ্ন হলো, ভাই আপনি মুক্তিবেগ করতেছেন, এই মুক্তিবেগ জিনিসটা কি? মুক্তিবেগ জিনিসটা কি ভাই? এটা খুবই মজার একটা জিনিস। ধরেন আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং আপনার পায়ের নিচে হচ্ছে রকেটের মতো দুইটা ছিদ্র, প্রোপেল করা শুরু করলো খুব সুন্দর মতো, গ্যাস দিয়ে একেবারে আগুন লাগিয়ে দিল কেউ। তা আপনি হচ্ছেন উপরে উঠতে আছেন। এখন আপনার কি মনে হয় ভাই, আপনি কি পৃথিবী ছাড়াই যাইতে পারবেন? উত্তরটা একই সাথে হ্যাঁ এবং না। এবার দেখি কেন হ্যাঁ এবং না। আপনার বেগ যদি এই ভি হয় এবং পৃথিবীর এসকেপ ভেলোসিটি যদি হয় ভিই, তাহলে এইভাবে যদি আপনি বসান, তখন আপনি জানতে পারবেন যে আপনার ভেলোসিটিটা যদি এরকম একটা সম্পর্ক ফলো করে, যদি হয় v²/2 এর থেকে ছোট, তো v²/2 এর ভ্যালুটা হচ্ছে আসলে 7.92 কিলোমিটার/সেকেন্ড।
তা আপনার ভেলোসিটি, আপনার ভি যদি 7.92 কিলোমিটার পার সেকেন্ড থেকে কম হয় ভাই, এই যে আপনার প্রোপেলের হচ্ছে প্রোপেল করতেছেন আপনি, এই প্রোপেল করার পর আপনার যদি ভেলোসিটি 7.92 এর চেয়ে কম হয়, তাহলে আপনি হচ্ছেন ভাই একটা অধিবৃত্তাকার পথে ঘুরবেন, এবং অধিবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে ভাই আপনি পৃথিবীতে ফেরত আসবেন। ঠিক আছে, আপনার পৃথিবী ছেড়ে যাওয়া লাগবে না। ঠিক আছে, আপনি যদি বলেন যে না ভাই তাহলে আমি চেষ্টা করি একটু বাড়াই, 7.92 কিলোমিটার পার সেকেন্ডে চলবো, তো এই বেগে যদি আপনি চলেন ভাই, আপনি বৃত্তাকার পথে পৃথিবীকে সারা জীবন কেন্দ্র করে ঘুরতে থাকবেন, আপনি হয়ে যাবেন চাঁদ। তো ভাই এই স্পিডে কাকে পাঠানো যায় ভাই? আপনার গার্লফ্রেন্ডকে পাঠিয়ে দেন, তাহলে হচ্ছে আর বলতে হবে না যে আপনি চাঁদের চেয়েও সুন্দর, আপনিই চাঁদ হয়ে যাবেন। তো এরপর আসলো কি ভাই, আরও একটা জিনিস, সেটা হচ্ছে আপনার ভেলোসিটি যদি 7.92 এর চেয়ে বেশি হয়, কিন্তু ভাই আপনার ভেলোসিটি একই সাথে 7.92 এর চেয়ে বেশি এবং 11.2 এর চেয়ে কম হয়, তখন ভাই আপনি কি করবেন? তখন ভাই আপনি আবারও উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবেন। তবে এই ক্ষেত্রে আপনি হচ্ছেন, এই যে পৃথিবী আছে সেটাকে একটা ফোকাসে রাখবেন, এই ফোকাস হোক বা এই ফোকাস হোক, যে কোনো একটা ফোকাসে রাখবেন, ফোকাসে রেখে ঘুরতে থাকবেন, এবার আর পৃথিবীতে ফেরত আসবেন না ভাই। তো মোটামুটি আপনার যদি ইচ্ছা থাকে যে ভাই আমি আর পৃথিবীতে আসবো না, দিন দুনিয়া ভালো লাগে না, তাহলে ভাই আপনি এই ভেলোসিটিতে যাইতে পারেন। কিন্তু যদি ভাই আপনার বেগটা হয়ে যায় একেবারে এসকে ভেলোসিটির সমান, মানে আপনার বেগটা হয়ে যায় 11.2, তখন আপনি একবারে আল্লাহর নাম নিয়ে বিদায়, পৃথিবী থেকে একেবারে বিদায়, এবং এই বিদায়টা হবে ভাইয়া অধিবৃত্তাকার আকারে। মানে আপনি যখন এবার বের হবেন, এবার পৃথিবী ছাড়া চলে যাবেন অধিবৃত্তাকার একটা পথে। লাস্টলি আপনার ভেলোসিটি যদি এসকেপ ভেলোসিটি থেকে বেশি হয়, তাহলে ভাই কী হবে? তাহলে ভাই আপনি একটা পরাবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবেন। সো এই হচ্ছে আমাদের মুক্তিবেগের জিনিসপত্র। আপনাকে বলতে পারে যে ভাই এখন হচ্ছে আমি এই বেগ পাইছি, তাহলে হচ্ছে ভাই আমি কি করব? তখন ভাই আপনি এগুলা করবেন। কোনটা করবেন? আপনারা জানেন শর্ত কোনটার ক্ষেত্রে কি। এবার ভাই চলে আসে আমাদের মুক্তিবেগ শেষ, তা আমি একটু মুছেই ফেলি ডিরেক্ট। মুক্তিবেগ শেষ, মুক্তিবেগ শেষ হলে ভাই যে তিনটা সূত্র দেখতেছেন, তিনটাই সূত্র হচ্ছে স্যাটেলাইটের। আমি ভাই আগে করতাম কি, মুক্তিবেগের সাথে এই ভিএর সূত্রটা মিলাই ফেলতাম, অ্যান্ড ভাই আমি যে কতবার এই জায়গায় ধরা খাইছি এটা বলার বাইরে। সো একটু মনে রাখবেন, ওই যে একটু আগের ভিই আর এই যে ভি, এই দুটা কিন্তু একই না। এই যে ভি, এটা হচ্ছে স্যাটেলাইট যখন হচ্ছে তার কক্ষপথে ঘুরে, টি বেগ নিয়ে ঘুরে সেইটা। তো স্যাটেলাইট তার কক্ষপথে ঘুরে হচ্ছে ভি ইকুয়ালস টু রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, অথবা আর ইন্টু রুট ওভার জি ডিভাইডেড বাই আর প্লাস এইচ বেগে। মনে রাখবেন এই দুটা সূত্র আসলে একই, একটা থেকে আরেকটা বানানো যায়। বানানোর কাজ কার? আপনার। আপনার যদি মনে হয় যে ভাই এই মুহূর্তে পরীক্ষা আমার সামনে, বাট আমি চাই আসলে এটা কীভাবে আসলে দেখতে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ট্রাই ইট বাই ইয়োর সেলফ। এইটাকে কোনোভাবে ভাই ছোটো করে দেখতেছি না, আপনার লাস্ট মোমেন্টেও যদি আপনি কোনো একটা জিনিস করতে চান, এটা আপনি করবেন, অবশ্যই করবেন, আপনার ক্রিয়েটিভিটি বাড়বে। তবে পরীক্ষার সময় আমরা চাচ্ছি না আর কি এই জিনিসটা দেখা করতে। সো ভি এর জন্য এই ভ্যালুগুলো আপনি বসাবেন, বসানোর পর যা হয় ভাই, এরপর টি হচ্ছে আপনার পর্যায়কাল। তো স্যাটেলাইট তো ভাই পৃথিবীর চারদিকে ঘুরে, তো কতক্ষণ সময় লাগে পৃথিবীর চারদিকে ঘুরে আসতে, সেটা হচ্ছে ভাই এই টি এর মাধ্যমে আমরা বের করব। টি ইজ ইকুয়ালস টু হচ্ছে 2π ডিভাইডেড বাই ভি ইন্টু আর প্লাস এইচ। এছাড়াও এটাকে আরেকটা সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, যে সূত্রটা দেখতে একটু ভয়ানক, কিন্তু আসলে খুব একটা ভয়ানক না। এটা হচ্ছে মানে কি বলবো, এটা খুব একটা ভয়ানক না। 2π রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি এম। এই সূত্র এবং এই সূত্র অ্যাকচুয়ালি সেম, ঠিক আছে, খুব একটা ডিফারেন্স কিছুই নেই। এই সূত্রগুলোর মাধ্যমে আপনি চাইলে আসলে এটা প্রুফ করতে পারেন, আমি এখন দেখাবো না, আপনি চাইলে নিজে একবার ট্রাই করে নিতে পারেন, খুবই মজাদার জিনিস এগুলো। আর লাস্ট হচ্ছে এইচ। এইচ হচ্ছে ভাই আপনি যদি ভূপৃষ্ঠ থেকে একটা স্যাটেলাইটকে উপরে পাঠান, তাহলে তাকে আসলে কতটুকু উপরে পাঠাইতে পারবেন, কি কি জিনিসের উপরে নির্ভর করবে। তো ভাই এই যে জিনিসগুলো দেখতেছেন না, এই জিনিসগুলোর উপরে নির্ভর করে আসলে স্যাটেলাইটটা কতটুকু উপরে থাকবে সেটা ডিপেন্ড করে। এই জিনিসগুলো কি, জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4π স্কোয়ার। এইটাকে আপনার আবার কিউবিক রুট করতে হবে, করার পর আপনি যদি পৃথিবীর ব্যাসার্ধটাকে এখান থেকে বাদ দিয়ে দেন, তাহলে ঠিক কতটুকু উপরে থাকবে সেটা আপনি পেয়ে যাবেন। তো আমরা এই ব্যাপারে কিছু কিছু অঙ্ক করব এখন, দেখে। সো এখন আমরা যেই টাইপটা নিয়ে আলোচনা করব, সেই টাইপটা আমরা একটু আগে জেনে আসছি থিওরিতে। সো এই টাইপটা হচ্ছে মুক্তিবেগ এবং স্যাটেলাইটের অঙ্ক, কৃত্রিম উপগ্রহের অঙ্ক। সো আমরা এখানে যে অঙ্কটা করতেছি, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022-এর অঙ্ক। এই অঙ্কটাতে বলছে যে এইখানে আমাদের কাছে এমন একটা স্যাটেলাইট আছে
যেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 26,000 কিলোমিটার উপরে। 26,000 কিলোমিটার, এটা খুবই বড় একটা জিনিস, যেটা খুব সহজে আমরা অনুধাবন করতে পারি না। সো যেইভাবে অনুধাবন করি না কেন, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইখানে আমাদেরকে বলছে কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ কত। এখানে আপনাকে কোনোভাবেই বলে নাই মুক্তি বেগ কত। মুক্তি বেগের সূত্র এখানে কেউ অ্যাপ্লাই করব না। আমি জানি আপনারা অনেক স্মার্ট, তারপরেও দুই একজন আমরা ভুলবশতই করে ফেলি। আমি নিজে করছি ভাই, শরম নাই আমার এই ব্যাপারে অ্যাডমিট করতে। সো আপনাদের সমান থাকতে আমি ভুল করছি, তাই আপনাদেরকে মনে করাই দিলাম যে এইখানে কোনোভাবে আমরা ওই ভুলটা করব না। সো আসেন আমরা অঙ্কটা চলে যাই। এইখানে আপনাকে কি দেওয়া আছে? এইচ দেওয়া আছে। 26,000 কিলোমিটার হচ্ছে আপনার জন্য এইচ। তাইলে ভাই আর কি লাগে? আর কিছুই লাগে না। তার কারণ ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। আপনি জানেন ভাই আর এর মান হচ্ছে 6,400 কিলোমিটার, যার মান হচ্ছে 6.4 ইন্টু 10⁶ মিটার। আপনি জানেন এইচ এর মান হচ্ছে 26,000 কিলোমিটার, যার মানে হচ্ছে ভাই 2.6 ইন্টু 10⁻1 2 3 4 4 ইন্টু 10⁻3 মিটার বা 2.6 ইন্টু 10⁻7 মিটার। আপনি জানেন ভাই পৃথিবীর ভর। আচ্ছা, এটা কিন্তু আপনি না জানলেও আপনার প্রশ্নে কিন্তু দেওয়া আছে। এইটাও আপনি না জানলেও আপনার প্রশ্নে দেওয়া আছে 6 ইন্টু 10⁻24 কেজি। ভাই সব কিছু দেওয়া, একটা অঙ্কে এত ইনফরমেশন কেমনে দেয় আমার বুঝান। এইখানে সব ইনফরমেশন দেওয়া, আপনার জি এর মান ক্লাস 8 থেকে মুখস্থ করতে করতে আসছেন 6.673 ইন্টু 10⁻11। বসায় দেন সব আল্লাহর নাম নিয়ে। জি হচ্ছে 6.673 ইন্টু 10⁻11। এম হচ্ছে 6 ইন্টু 10⁻24। বসান আর এর মান 6.4 ইন্টু 10⁻6। বসান হচ্ছে এইচ এর মান 2.6 ইন্টু 10⁻7। আমি হচ্ছে ক্যালকুলেটার নিচ্ছি। আচ্ছা, সো এইখানে আমি যদি আমার ভ্যালুগুলো ইনপুট দিই 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই 6.4 ইন্টু 10⁻6 প্লাস 2.6 ইন্টু 10⁻7। ভাই ভ্যালুটা আসতেছে 3515.31। আচ্ছা, সো এইখানে সব কিছু যেহেতু মিটারে নেওয়া হয়েছে, সব কিছু যেহেতু কেজিতে আছে, সেকেন্ডে আছে, সো আমার অ্যান্সারটা আসবে মিটার পার সেকেন্ড। সো ঘ নাম্বার অঙ্কটা এখন আমরা করব। ঘ নাম্বার অঙ্কটা আপনাকে বলছে, এইখানে তো আমি শর্ট করে লিখছি, আপনার কোশ্চেনের দিকে আপনি তাকান। আপনার কোশ্চেনে দেখেন এখানে কি লেখা। কোশ্চেনে লেখা হচ্ছে ভাই স্যাটেলাইটটাকে ঢাকার উপরে দেখা যাবে কিনা, এটাই কোশ্চেনে লেখা। শর্টকাটে আমি লিখে দিছি। সো কোশ্চেনে আরও একটা জিনিস লেখা ছিল, সেটা হচ্ছে স্যাটেলাইটটাকে ঢাকার উপরেই স্থাপন করা হয়েছে। কারণ ভাই ঢাকার উপরে স্থাপনকৃত একটা স্যাটেলাইটকে আপনি ঢাকার উপরে না দেখে কেন দেখবেন অন্য জায়গায়? প্রশ্ন তো এটাই। হ্যাঁ ভাই, এই প্রশ্নটা সঠিক, এবং একই সাথে ঢাকার উপরে আপনি দেখবেন না। কেন দেখবেন না? নর্মালি আপনি দেখবেন না, জাস্ট একটা কেসে আপনি দেখবেন, সেটা হচ্ছে স্যাটেলাইটটা যদি ভূস্থির হয়। ভূস্থির মানে কি ভাই? এই যে পর্যায়কালটা, একটা স্যাটেলাইটের পর্যায়কাল, এ হচ্ছে আপনার পৃথিবী, এ হচ্ছে আপনার স্যাটেলাইটের কক্ষপথ। এই কক্ষপথে পুরাটা ঘুরে আসতে যদি 24 ঘন্টা লাগে, আপনার পৃথিবীও ঘুরে আসতে যদি 24 ঘন্টা লাগে, তাহলে দুইজন একই জায়গায় সবসময় একই জনকে দেখবে। ঠিক আছে? আপনি অলওয়েজ যে জায়গায় যান, ওই মেয়ে ওই ছেলে যেই একই জায়গায় যায়, আপনি তাকে সারা জীবনই দেখেন, তাকে দেখতেই থাকবেন। ঠিক আছে? তো এই কাহিনী হবে। যদি এরকম হয় যে আপনার স্যাটেলাইটের এই যে পর্যায়কালটা, সেটা 24 ঘন্টার থেকে বেশি অথবা কম, তাহলে দেখা যাবে যে আপনি মাঝে মাঝে তাকে দেখা পাচ্ছেন, তার দেখা পাচ্ছেন মাঝে মাঝে, চিরদিন পাবেন না। সো এই কাহিনীর জন্য আমাদের করতে হবে কি, যে এইখানে টি এর মান, মানে আমাদের পর্যায়কালের মান বের করতে হবে। পর্যায়কালের মান যদি 24 হয়, ভাই চিরদিন দেখা পাবেন, কোনো সমস্যা নেই। সো এখন দেখি ঢাকার উপরে তাহলে থাকবে নাকি থাকবে না। আমি এই যে টি এর সূত্রটা লিখে রাখছি, খুবই সুন্দর একটা সূত্র, খুবই সুন্দরভাবে আমরা ভুলে যাই সবাই। সো 2π√ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই হচ্ছে ভাই জি এম, জেনারেল ম্যানেজার। সো এইখানে 2 ইন্টু 3.1416 রুট ওভার আর এর মান কত ভাই? আর এর মান তো আমরা জানি ভাই 6.4 ইন্টু 10⁻6
ভাই এইচ এর মান কত? ভাই এইচ এর মানও আমরা জানি 26,000 কিলোমিটার, মানে হচ্ছে 2.6 ইন্টু 10⁻7। দেন ভাই বসায় হোল কিউব হবে, দিলেন হোল কিউব। এরপর কি ভাই, জি এর মান 6.673 ইন্টু 10⁻11। ভাই এম এর মান 6 ইন্টু 10⁻24। সব মান যখন বসাবেন ভাই, আমি ক্যালকুলেশনটা আগে থেকে করে রাখছি আমার ক্যালকুলেটারে। এই হচ্ছে আমার ক্যালকুলেটার, এবং ক্যালকুলেটারে আমার ভ্যালুটা হচ্ছে ভাই 16.086 দিয়ে দিলাম বসায় 16.086। এটা হচ্ছে আমার আওয়ার। তার মানে ভাই 24 ঘন্টা হয় নাই। তার মানে ভাই আমার এই উপগ্রহ কি ভূস্থিরও না, ভূস্থির না হলে ভাই ঢাকার উপরে এটাকে আর দেখা যাবে না। ওকে, তো আমরা আরও একটা অঙ্ক করতেছি, এটা হচ্ছে চট্টগ্রাম 19-এর। এই অঙ্কটার গ নাম্বারটা আসলে এই টাইপের না, গ নাম্বারটা একটু আগে যে আমরা করে আসছিলাম ত্বরণের টাইপের, সে ত্বরণ টাইপের একটা অঙ্ক হচ্ছে গ নাম্বারটা। তারপরেও আমরা যেহেতু ঘ নাম্বার করার উদ্দেশ্যে গ নাম্বারটাও করবো আমরা, তো একটু তাকাই এই অঙ্কটার ক্ষেত্রে। আপনার এই কোয়েশ্চেনটা দিয়ে একটু ভালো মতো তাকান, দেখেন এখানে খুব তেমন কিছু ইনফরমেশন দেওয়া নাই, বাকি যা ইনফরমেশন দেওয়া আছে সব আপনার মুখস্থ। সো মুখস্থ ইনফরমেশনের বাইরে একটা ইনফরমেশনই দেওয়া আছে, এইটাকে আমরা 700 কিলোমিটার উপরে উঠাই। কিন্তু এই ইনফরমেশনটা আমার গ নাম্বারে লাগে না, গ নাম্বারে এই ইনফরমেশনও লাগে না। তো গ নাম্বার একটা একেবারে ইন্ডিপেন্ডেন্ট অঙ্ক। এই অঙ্কটার ক্ষেত্রে আপনাকে বলছে পৃষ্ঠ থেকে কত উচ্চতায় উপগ্রহের ওজন ভূপৃষ্ঠের ওজনের 80% হবে। আমি এত কিছু লিখি না, আমার সোজা কথা হচ্ছে উপগ্রহের ওজন 80% হবে। সো 80% হবে মানে হচ্ছে উপগ্রহের ওজন কমবে। আচ্ছা, এটা উপগ্রহ না, যদি বলতো যে আপনারা পাঠিয়ে দিছে কত উচ্চতায় আপনার ওজন হচ্ছে, এখন হচ্ছে ধরেন 50 কেজি, কত উচ্চতায় আপনার ওজন হবে 40 কেজি, এই কোয়েশ্চেন করছে, তার অ্যান্সারও আমরা সেমভাবেই দিব। মনে রাখতে হবে ওজন হচ্ছে আসলে কেজিতে, আমি একটু আগে বলছি ঠিকই, কিন্তু ওজন আমরা কেজিতে মাপি না, ওজন মাপি হচ্ছে নিউটনে। এবং ওজন মাপার জন্য আমার যে জিনিসটা সবচেয়ে বড় মানে ফ্যাক্টর, সেটা হচ্ছে আমাদের জি, ছোট হাতের জি। তো ছোট হাতের জি এর মান যদি 80% হয়ে যায়, তাহলে আমার উপগ্রহের ওজনও 80% হয়ে যাবে। তাহলে আমরা দেখি আমার জি ইজ ইকুয়ালস টু, আচ্ছা এই ক্ষেত্রে আমরা মনে করে দেখি, আমরা অঙ্ক যখন এর আগের বার করছিলাম আমরা জি প্রাইম ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি দিয়ে অঙ্কটা করছিলাম। এবার আমি একটু করি কি, আমি একটু ব্রড করে অঙ্কটা করি। ব্রড করে অঙ্কটা করে বলতে কি বুঝাচ্ছি, আমি নর্মাল জি এর হিসাব করি। নর্মাল জি ইজ ইকুয়ালস টু হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর ওই যে উচ্চতা, যে উচ্চতা 80% হবে সেটা হচ্ছে জি প্রাইম, সেটা হচ্ছে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, 2 নং সমীকরণ। করে আমি 2কে 1 দিয়ে ভাগ করলে কি হবে, জি প্রাইম ডিভাইডেড বাই জি ইজ ইকুয়ালস টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই জি এম। ওই দেখেন ভাই, দিন শেষে যে এলাও সেই কত কি আসতেছে, এই যে আগের জি এম কাটা চলে যায়, থাকতেছে কি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আমি মুইছা লাগিয়ে দিছি, আপনারাও আবার এরকম করেন না যে ভাই আচ্ছা আপনিও তো মুইছা করছেন, আমরাও পেন্সিল দিয়ে লিখা মুইছা এরপর আবার করে দেবো না। ভাই এই টাইপের কোনো কাজ করে না, এগুলো লেম জিনিসপত্র। এরকম অনেক কোয়েশ্চেন মানুষকে করতে শুনছি, তাই হচ্ছে আমি এই কথাটা বলে দিলাম। সো জি ইজ ইকুয়ালস টু, তাহলে কি হয় দেখেন, এইখানে আমরা এই জিনিসটা থেকে এইচ এর মান যদি এইভাবে আগেইতে যায়, তাহলে ভাই বের করা খুবই কঠিন হবে। তাই আমরা একটা ছোট্ট ট্রিক করব, সেটা হচ্ছে এটাকে ইনভার্স করে দেবো, এটাকে উল্টা দিব, তাহলে এটা উল্টে যাবে। তখন হচ্ছে এইচ এর মান বের করা পানি ভাত হয়ে যাবে। তাহলে জি উপরে চলে গেলে জি প্রাইম নিচে এসে পড়লে এইখানে হবে আর প্লাস এইচ উপরে যাবে, আর নিচে আসবে, হোল স্কোয়ার থাকবে। তাহলে ভাই দেখেন এই আর আর কাটা যায়, আর আর কাটা যায় থাকে 1 এইচ বাই আর। তাহলে জিনিসটা ভাই কি দাঁড়াবে, জি বাই জি প্রাইম ইজ ইকুয়ালস টু 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। এখন ভাই দেখেন এই জি যদি হয় 100%, এই জি হচ্ছে 80%, উপরে যদি হয় 100 বাই নিচে হবে কত 80, তাহলে লিখতে পারি ভাই 100 জি ডিভাইডেড বাই 80 জি, এই টাইপের কিছু একটা লিখে আমি যদি এইভাবে করি, তাহলে ভাই এইখানে কাটাকাটি যায়, এরপর ভাই এইখানে কাটাকাটি যায়, তাহলে লাস্ট পর্যন্ত থাকে ভাই 5/4 স্কোয়ার আছে, সেটা এখানে আসলে হবে রুট ইজ ইকুয়ালস টু থাকে 1 প্লাস এইচ বাই আর ভাই। এরপর যদি আমরা এটাকে ক্যালকুলেট করি ভাই, ক্যালকুলেট করে এইচ এর মান যদি বের করি ভাই, ক্যালকুলেট করে এইচ এর মান বের করলে আমার এইচ এর মান ভাই ক্যালকুলেটরের মধ্যে আমি লিখে রাখছি, সেটা হচ্ছে 7.55 ইন্টু 10⁵।
ভাই ক্যালকুলেশন করলাম না, তার সাথে যদি আবার এককও না দেয় তাহলে তো ভাই হয়েছেই আমার কাজ। এককটা হচ্ছে ভাই মিটার, হ্যাঁ, একক আবার কিলোমিটার দিয়ে না, আমরা আর এর মানটা কিলোমিটারে না বসে মিটারে বসেছি। তো চলেন ভাই ঘ নাম্বারটা করি, যেটার জন্য হচ্ছে এই টাইপে আসা। উপগ্রহটি চাঁদের মতো হবে কিনা? ভাই চাঁদের মতো সুন্দর হওয়ার কথা কেউ এখানে বলতেছে না, ঠিক আছে, চাঁদের মতো কলঙ্কওয়ালা হওয়ার কথাও কেউ বলতেছে না, আবার কেউ উপগ্রহের মামাও ডাকতেছে না। সো এইখানে কাহিনীটা কি, চাঁদের মতো উপগ্রহ হইতে হলে আমার এইটা লাগবে, এই যে এই জিনিসটা লাগবে। তো এই যে আমার টি দেওয়া, টি মানে হচ্ছে পর্যায়কাল, এই পর্যায়কাল কত হইতে হবে ভাই? ভাই জিনিসটা হচ্ছে এরকম, এখানে সরাসরি কোনো অ্যান্সার নাই। আমি হচ্ছে খুঁজে বের করছি যে চাঁদের জন্য পর্যায়কাল হচ্ছে 27 দিন 7 ঘন্টার মতো। আবার কিছু কিছু জায়গায় বলে 29 দিন, 5 ঘন্টা, 29.5 দিন, বিভিন্ন জিনিস। সো আমি চাঁদপুরের মানুষ, তো চাঁদ নিয়ে আমার মোটামুটি খুব একটা ধারণা আছে নাই জানি না। তার কারণ হচ্ছে ভাই রমজানে আমাদের ওইখানে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় হচ্ছে একদিন আগে ঈদ হয়, একদিন পরে ঈদ হয়, এই নিয়ে বিশাল বিতর্ক। সো রমজানের টাইমে দেখেন আপনার কাহিনীটা কি হয়, এক এক সময় চাঁদ এক এক রকম টাইমে ওঠে, ঠিক আছে, কখনো আমরা 29 দিনে ঈদ পাই, কখনো আমরা 30 দিনে ঈদ পাই। সো চাঁদের হচ্ছে অ্যারাউন্ড 27 থেকে 28 থেকে 29, মানে এই রেঞ্জটার মধ্যে হচ্ছে চাঁদের পর্যায়কালটা, ঠিক আছে। সো এটা আমরা মেনে নেই যে এই রেঞ্জে মেনলি 27 দিনটাই ফোকাস করবো আমরা, তো এই রেঞ্জে হচ্ছে চাঁদের পর্যায়কাল। তো চাঁদের পর্যায়কালের সাথে আমার যদি এই উপগ্রহের পর্যায়কাল ম্যাচ হয়ে যায় তাহলে ভাই কী হবে, তাহলে হচ্ছে এই উপগ্রহটা চাঁদের মতো হবে। আর যদি না হয়, না মিলে, তাহলে ভাই হবে না, সহজ হিসাব। তো এই নিলাম চাঁদের মতো হবে কিনা লিখে আমি টি দিলাম, টি ইজ ইকুয়ালস টু 2π√r+h² ইজি, ভুল করে ফেলতে নিয়েছিলাম ভাই আমি, divided by gm. Okay, so 2 into 3.1416 into root over r এর মান হচ্ছে কত ভাই, r এর মান হচ্ছে 6.4 into 10⁶ ভাই, প্লাস হচ্ছে কত ভাই 700 কিলোমিটার, 700 কিলোমিটার মানে হচ্ছে 700 into 10⁻³ পুরাটার উপর আছে হোল কিউব। আচ্ছা ভাই থ্রিগুলা দিছি, একটু ভালো মতো দেখে নেন, ভুল বুঝেন না আমাকে। ডিভাইডেড বাই হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু হচ্ছে ভাই 6 ইন্টু 2 10⁻24। আচ্ছা, সো এই জিনিসগুলাই আমি আমার ক্যালকুলেটরকে দিছি। তো আমার ক্যালকুলেটর আমাকে কি অ্যান্সার দিছে দেখেন, 5940.626, 5940.626। ওকে, 5940.626। এখন ভাই এই জিনিসটা হচ্ছে সেকেন্ডে, ঠিক আছে, মনে রাখতে হবে, যেহেতু এখানে যে 2π দিয়ে আমরা আগে থেকেই জেনে রাখছি যে টি এর মান যেটা আসবে সেটা আসবে সেকেন্ডে। সেকেন্ডটাকে যদি ভাই আমি 3600 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত পাবো ভাই? হ্যাঁ ভাই, তাহলে আমরা পাবো ঘন্টায়, রাইট? তো 36 দিয়ে ভাগ করার পর আমি যে 3600 দিয়ে ভাগ করার পর আমি যেটা পাইলাম সেটা হচ্ছে ভাই 1.65 আওয়ার। কই ভাই আমার 27 দিন 7 ঘন্টা বা 29 দিন 28 দিন লাগবে, কই হচ্ছে ভাই আমার 1.65? এইটা ভাই কোনোভাবে চাঁদের মতো উপগ্রহ হচ্ছে না, এটা ভূস্থিরও হচ্ছে না, অনেক কম ভাই। সো এই হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। তো এখন আমরা একই টাইপের আরেকটা অঙ্ক করব, তবে এই অঙ্কটা হচ্ছে ভাই মুক্তিবেগের। ওকে, সো মুক্তিবেগের অঙ্ক ঢাকা বোর্ড 2022-এ আসছিল। কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বেন, হ্যাঁ, এই কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং এবং এখানে অনেকগুলো জিনিসপত্র আছে। প্রথমে আমাকে বলে দিছে কাল্পনিক গ্রহ যেটার ভর হচ্ছে পৃথিবীর সমান, তার মানে ভাই পৃথিবীর যে ভর কাল্পনিক গ্রহের সেই ভর। কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ ডাবল, দ্বিগুণ। এবং বলে দিছে 3 কেজি ভরের একটা বস্তুকে উভয় গ্রহ থেকে সোজা উপরের দিকে 9 কিলোমিটার/সেকেন্ড বেগে ছুঁড়ে মারা হয়েছে। এখানে পৃথিবীর একটা চেঞ্জড ভর দেওয়া আছে, নর্মালি আমরা 6 × 10⁻24 হিসাবে জানি, বাট সেটাকে চেঞ্জ করে এখানে দিচ্ছে 5.97 × 10⁻24 কেজি। সো এখন আপনাকে বলছে যে পৃথিবীর মুক্তিবেগ কত। তো ভাই এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো দিয়ে আমরা পৃথিবীর মুক্তিবেগ বের করব। নর্মালি আমরা জানি সেই মুক্তিবেগটা হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড, বাট এখন দেখি আমাদের মুক্তিবেগটা কত আসে। তো পৃথিবীর মুক্তিবেগের সূত্র হচ্ছে ভাই 2gm ডিভাইডেড বাই আর পুরাটার উপর একটা রুট। সো এই সূত্রের মধ্যে যখন আমি ভ্যালুগুলো বসাই দেখেন কি হয়, 2 × 6.673 × 10⁻⁻11
ইন্টু হচ্ছে 5.97 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই আর এর মান কত ভাই? আর এর মান হচ্ছে ভাই 6.4 ইন্টু 10⁻6, দেন বড় করে একটা রুট দেওয়ার পর আমি আমার ক্যালকুলেটরকে জিজ্ঞাসা করি ভ্যালু কত। ক্যালকুলেটর আমাকে উত্তর দেয় ভ্যালু হচ্ছে 11,157, 11,157.65 মিটার পার সেকেন্ড, যেটাকে আমি যদি কিলোমিটার পার আওয়ার বানাই তাহলে 11.15765 কিলোমিটার পার সেকেন্ড। দেখেন আমরা মুখস্থ যেটা করছি সেটা থেকে এটা কিন্তু একটু ডিফারেন্ট ভ্যালু, তার কারণ এইখানে যে এমটা দেওয়া আছে সেই এমটা একটা ডিফারেন্ট ভ্যালু। সো যখনই আপনাকে দিয়ে দিবে আপনি যে মুখস্থ ভাইবা নেবেন যে আপনার 11.2 হবে, সেটা কিন্তু ভাববেন না। চলেন আমরা ঘ নাম্বার অঙ্কটাও করে ফেলি। এই অঙ্কে বলছে উদ্দীপকের নিক্ষিপ্ত বস্তু ফেরত আসবে কিনা। আচ্ছা, ফেরত আসবে কিনা বলতে গেলে এখানে কোশ্চেনের আরেকটু পার্ট ছিল যে উভয় গ্রহেই ফেরত আসবে কিনা। সো উভয় গ্রহে ফেরত আসার কথা কি, মানে আপনি পৃথিবীতেও এটাকে মারছেন, যে কাল্পনিক গ্রহ সেখানেও এটাকে মারছেন, কারণ দুই গ্রহেরই কিন্তু আসলে এসকেপ ভেলোসিটি আলাদা আলাদা। হ্যাঁ, সো এই আলাদা আলাদা এসকেপ ভেলোসিটির মধ্যে আপনি করবেন কি, কম্পেয়ার করবেন। কম্পেয়ার করে দেখবেন যে এই যে 9 কিলোমিটার পার সেকেন্ড, এটার চেয়ে বেশি কখন হয়, কম কখন হয়। ভাই এটা এসকেপ ভেলোসিটি, এটার চেয়ে বেশি যদি হয় পৃথিবীকে এসকেপ করে চলে যাবে। অবশ্যই ভাই এটার চেয়ে কম যদি হয় তাহলে এটা পৃথিবীর আকর্ষণের মধ্যেই থাকবে। এখন এই আকর্ষণের মধ্যে থাকলে সে সে ওই যে উপবৃত্তাকার পথে ঘুরতে পারে, বৃত্তাকার পথে ঘুরতে পারে, উপবৃত্তাকার পথে ঘুরে আবার পৃথিবীতেই ফেরত আসতে পারে। সেই কেসগুলো হচ্ছে আপনারা বানায় নেবেন। সো আমি হচ্ছে আপনাদেরকে যেইটুক বের করে দেখাইলেই হয় যে এসকেপ ভেলোসিটি কোনটার বেশি কম সেটা দেখাই দেবো, বাকিটুক কাজটা আপনারা করে নেবেন। আর যদি না পারেন তাহলে ভাই আপনারা যেহেতু আমাদের সাথেই আছেন, আর গ্রুপে মেসেজ দিয়ে দেবেন একটা, যে ভাই এটা তো মিলাইতে পারতিস না, তখন আমি দেখে নিব না যে কী করা যায়। ঠিক আছে, এখন এটা নিয়ে টেনশন নেই। চলো দেখি, আসেন। সো আমরা গ হতে পাইছি আর্থের এসকেপ ভেলোসিটি, পৃথিবীর এসকেপ ভেলোসিটি হচ্ছে 11.157 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, তো পৃথিবীর এসকেপ ভেলোসিটি যেহেতু এটা, এবার একটু ভাবেন, ক্লিয়ারলি ভাবেন, এই যে কাল্পনিক গ্রহ সেটারও তো একটা এসকেপ ভেলোসিটি আছে, এবং সেই ভেলোসিটিটা হচ্ছে কি 2gm/r, বাট এই ক্ষেত্রে এমটা হচ্ছে mx, আরটা হচ্ছে rx, তার কারণ এটা কাল্পনিক গ্রহের জন্য। এবার একটু ভালো করে দেখেন ভাই, বলে দিছে গ্রহের ভর পৃথিবীর ভরের সমান, তার মানে ভাই mx আর m সমান। এরপর বলে দিছে ভাই ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে এই rx ইজ ইকুয়ালস টু হচ্ছে 2r। ভাই দেখেন কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে ভাই? এইখানে জিনিসটা হয়ে গেছে √/gm/r। তাহলে ভাই কাজ কি হলো? কাজ হলো ভাই এখন আমি ভ্যালুগুলো বসায় দেবো। ভ্যালুগুলো বসায় দিলে আমার ভিএক্স বের হয়ে যাবে √/6.673 ইন্টু 10⁻11 ইন্টু ভাই সরি 5 এই যে দেখেন ভাই আমিও ভুল করে নিতে নিয়েছিলাম, আমিও আমার মুখস্থ নাম্বারই বসাই দিতে নিছি, বাট এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে এম কিন্তু দিয়ে দিছে, যেটা দিয়ে দিছে সেটাই বসাইতে হবে। দেয়ার আর নো এক্সেপশনস ফর দিস। 6.4 ইন্টু 10⁻6। এখন হচ্ছে আমি আমার ক্যালকুলেটরকে জিজ্ঞাসা করবো। হ্যাঁ, সো ক্যালকুলেটরকে নিলাম, ভাইকে জিজ্ঞাসা করতেছি 6.673 ইন্টু 10⁻11। আমি অবশ্যই আগে রুট দিয়ে নিছি ভাই, টেনশন নাই। 5.97 ইন্টু 10⁻24। এরপর হচ্ছে ভাই এটাকে আমি ভাগ করতেছি 6.4 ইন্টু 10⁻6 দিয়ে। সরি ভাই এতক্ষণ আপনাদেরকে আটকায় রাখার জন্য। তো এইটার যা বের হচ্ছে সেটা হচ্ছে 7889.65 মিটার পার সেকেন্ড, যেটাকে আপনি যদি কিলোমিটার পার সেকেন্ড করেন 7.88965 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, তো ভাই দেখেন এইখানে আপনার যে ভিএক্স এবং আপনার যে ওই যে বস্তুর গতি, এই দুইটার মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন, আপনার বস্তুর গতি বেশি না, 9 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে এইটা অবশ্যই একেবারে গ্রহ ছাড়াই চলে যাবে, এটা গ্রহে ফেরত আসবে না। আচ্ছা, এবার আপনি একটু চিন্তা করেন আপনার আর্থের জন্য এটা কীরকম। আর্থের জন্য ভাই আর্থের এসকেপ ভেলোসিটি বেশি, তার মানে আর্থকে এসকেপ করে যাইতে পারবে না।
পৃথিবীকে এসকেপ করে যেতে পারবে না। এর মানে যে এই যে পৃথিবীতে ফেরতই আসা লাগবে তাও না। সো আপনারা হচ্ছে কম্পেয়ার করবেন, বাট এইটা পৃথিবীর আকর্ষণের মধ্যে থেকে যাবে, আর এইটা হচ্ছে তার কাল্পনিক গ্রহকে ছাড়ায় চলে যাবে। তো আমাদের মহাকর্ষ অভিকর্ষ যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা অলমোস্ট শেষ। এখন আমাদের মেইনলি 3টা টাইপই ছিল, বাট তার বাইরে আমরা হচ্ছে কেপলারের সূত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এবং কেপলারের সূত্রের উপরে কিছু অঙ্ক আমরা করব। সো কিছু অঙ্ক বলতে কি, এখানের খুব একটা অঙ্ক আমাদের কখনো আসে না, বা আসে না এই পর্যন্ত, দেখা যায়নি খুব একটা বেশি। তারপরেও এটা হচ্ছে আমাদের এইচএসসির পর যে এডমিশন টেস্ট আছে, সেই এডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। আর যদি কেউ চায় হুট করে দিয়ে দিতেই পারে পরীক্ষায়, এটা তাদের ইচ্ছা হবে। তো সেই হিসাবে আমরা এটা করে নেই ফর সিকিউরিটি। তো দেখি একটু, এখানে কেপলারের সূত্র আছে 3টা। কেপলার 3টা সূত্র দিচ্ছেন আমাদেরকে। প্রথমটা হচ্ছে প্রতিটি গ্রহ সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে। সরি। তো কেপলারের এই সূত্রের মাধ্যমে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে একটা কক্ষপথ সম্পর্কে ধারণা। তার মানে হচ্ছে আমরা যদি একটা সোলার সিস্টেমে কল্পনা করি, কোনো একটা গ্রহ যদি ঘুরতে চায়, সেই গ্রহটা তার সূর্যকে উপবৃত্তের যে কোনো একটা ফোকাসে রেখে এরপর ঘুরে। উপবৃত্তের ফোকাস ধরলাম এটা আর এইটা। সো আমার সূর্য যদি এইখানে থাকে, পৃথিবী ধরেন এই কক্ষপথ বরাবর ঘুরবে, আর সূর্য এইখানে থাকলেও পৃথিবী ওই কক্ষপথ বরাবর ঘুরবে, এই কক্ষপথ দিয়ে তারা ঘুরতে থাকবে। তো এই কারণে এটাকে কক্ষপথের সূত্রও বলা হয়। আর এটার মাধ্যমে আমরা জাস্ট কক্ষপথের ধারণা পাই, এটা দিয়ে ম্যাথ আসার পসিবিলিটি নাই একেবারেই। আচ্ছা, এরপর হলো সেকেন্ড সূত্রটা, যে সূত্রটায় গ্রহ ও সূর্যের মানে বলা হয়েছে গ্রহ ও সূর্যের সংযোজক রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তার মানে কি? তার মানে হলো ভাইয়া, আমি যদি এরকম একটা চিত্র আঁকি আবার, যেহেতু আমাকে প্রথম সূত্রে বলেই দিছে এই কক্ষপথটা হবে উপবৃত্তাকার। সো ধরেন এই হলো আমার কক্ষপথ সিস্টেম। সো এইখানে আমি নিয়ে নিলাম আমার সূর্য, এই হচ্ছে আমার সূর্য, ঠিক আছে? সো আমার গ্রহটাও যদি আমি ধরি, একবার আছে এই এ পয়েন্টে, আরেকবার আছে এই এ প্রাইম পয়েন্টে। আবার এই যে এ থেকে এ প্রাইম পয়েন্টে যাইতে তার যদি T1 সময় লাগে, আর এইখানে বি থেকে বি প্রাইম যাইতে, বি প্রাইমটা আরেকটু এদিকে দিই, হবে আরেকটু বড় করা লাগবে হয়তো। ওকে, বি থেকে বি প্রাইম এইখানে যদি T2 সময় লাগে, তাহলে এই যে দেখেন, এই বরাবর আমি একটা লাইন টানতে পারি, এই বরাবর আমি একটা লাইন টানতে পারি। সো জিনিসটা কি হইলো আসলে? জিনিসটা হলো এরকম, এই T1 এবং T2 যদি সমান হয়, তাহলে কেপলার বলতেছে এইটুকের ক্ষেত্রফল, এই জায়গাটুকের ক্ষেত্রফল এবং এই জায়গাটুকের ক্ষেত্রফল, এই দুটার ক্ষেত্রফল সমান হবে। এই ক্ষেত্রফলটা এবং এই ক্ষেত্রফলটা, এই দুইটা ক্ষেত্রফল সমান হবে। আচ্ছা, তো আবারও বলি, এটা ডিসক্রাইব একটু আবার করি, যে গ্রহ ও সংযোজক সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এই একটা সংযোজক সরলরেখা গ্রহ এবং সূর্যের মধ্যে, এই একটা সংযোজক সরলরেখা গ্রহ এবং সূর্যের মধ্যে। সো এই থেকে এই পর্যন্ত আসতে যে সময়টা লাগলো, আবার এইখানে তাকান, এই একটা সংযোজক সরলরেখা, এই একটা সংযোজক সরলরেখা, এই থেকে এই পর্যন্ত আসতে যে সময়টা লাগলো, এই সময় দুইটা যদি সমান হয়, তাহলে এদের মধ্যবর্তী যে ক্ষেত্রফল দুইটা আছে, ক্ষেত্রফল দুইটাও সমান হবে। এই সূত্রটাকে আমরা হচ্ছে dA ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট হিসাবে প্রকাশ করে থাকি। dA ডিটি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তার মানে হচ্ছে আপনি যতটাই ক্ষেত্রফল অতিক্রম করবেন, সেইটা এবং তার সময়ের যে অনুপাতটা হবে, অলওয়েজ সেটা সেম থাকবে। আচ্ছা, এরপর চলে আসে ভাইয়া 3 নম্বর সূত্রে। তো 3 নম্বর সূত্রটা কি? 3 নম্বর সূত্রটা থেকে ম্যাথ আসে বেশিরভাগ। সো 3 নম্বর সূত্রটা হচ্ছে, আচ্ছা এর আগের সূত্রটাকে আবার ক্ষেত্রফলের সূত্র বলে, হ্যাঁ? আচ্ছা, 3 নম্বর সূত্রটা বলতেছে সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ এর কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। ভাই এই কথাটা অনেক ক্রিটিক্যাল। অর্ধ মানে কি বলে, আবর্তনকালের বর্গ এর কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। ভাই অর্ধপরাক্ষ জিনিসটা কি? এর আগে আমার বুঝতে হবে ভাই, উপবৃত্তে যে জিনিসটা থাকে সেটায় পরাক্ষ বলতে বোঝায় এই যে মেজর অ্যাক্সিস বরাবর। মেজর অ্যাক্সিস মানে হচ্ছে মেইন যে অক্ষটা, এই অক্ষ বরাবর সর্বোচ্চ দূরত্বটা কত,
ঠিক আছে, আমি একটা উপবৃত্তের ভিতরে সর্বোচ্চ কত দূরত্ব পাইতে পারবো এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে, এটারই বলতেছি আমরা মেজর অ্যাক্সিস। এবং এই মেজর অ্যাক্সিসের অর্ধেকটাকে বলা হচ্ছে অর্ধপরাক্ষ। মেজর অ্যাক্সিসের অর্ধেকটাকে বলা হচ্ছে অর্ধপরাক্ষ। তো আপনি একটু চিন্তা করেন, এটা যেহেতু একটা উপবৃত্ত, রাইট? উপবৃত্তের একেবারে এইখানে আসলাম, সেন্টার ধরলাম। তো এই সেন্টার থেকে এইটা হচ্ছে উপবৃত্তের জন্য কিছুটা ব্যাসার্ধের মতো, এইটা হচ্ছে উপবৃত্তের জন্য ব্যাসার্ধের মতো, এইটা হচ্ছে উপবৃত্তের মতো মধ্যে ব্যাসার্ধের মতো। সবগুলা ব্যাসার্ধ যদি আমরা কম্পেয়ার করি, দেখব যে আমাদের উপবৃত্তের এই ব্যাসার্ধটা যেটা হচ্ছে অর্ধপরাক্ষ, সেই ব্যাসার্ধটাই সবচেয়ে বড় ব্যাসার্ধ। তার মানে হচ্ছে ভাইয়া, যদি আমরা কখনো এরকম চিন্তা করি যে আমাদের সূর্য থেকে আমাদের যে পৃথিবী, এই পৃথিবীর মধ্যকার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের মানে একটা গড় হিসাব যদি আমরা নিই, হ্যাঁ, গড় দূরত্ব যদি আমরা নিই, তাহলে আবর্তনকালের স্কোয়ার সেই গড় দূরত্বের ঘনের সমানুপাতিক, যেইটা আমরা এইভাবেও প্রকাশ করে থাকতে পারবো। এখন যদি দেখা যায় ভাইয়া আমাদের কাছে কি আছে, আমাদের কাছে দুইটা গ্রহ দিয়ে দিছে, মঙ্গল গ্রহ আর পৃথিবী দিয়ে দিছে, তাদের ব্যাসার্ধর আকৃতি দিয়ে দিছে, ব্যাসার্ধর পরিমাণ গড় একটা ব্যাসার্ধ দিয়ে দিছে, এবং আমাদেরকে, আমরা তো জানি ভাই পৃথিবীর পর্যায়কাল কত, ঠিক আছে? সো সেই লজিকে আমাদের বললো সূর্যের মঙ্গল গ্রহের পর্যায়কাল কত। পর্যায়কাল বলতে এখানে কিন্তু ভাই এক সাইড থেকে ঘুরে আরেক সাইডে আবার ফেরত আসার কথাই বোঝানো হচ্ছে। তার মানে পৃথিবীর ক্ষেত্রে এটা হচ্ছে 365 দিন, মঙ্গল গ্রহের ক্ষেত্রে 1 বছর সমান কত দিন, এই টাইপের কোয়েশ্চেন ভাইয়া করতে পারে আমাদেরকে। তো এইখানে এই তিনটা সূত্র এখানে ডিসক্রাইব করা হলো। এখন হচ্ছে আমরা এই তিনটা সূত্রের উপর একটা বা দুইটা ম্যাথ দেখার চেষ্টা করব। তো এখন কেপলারের সূত্র রিলেটেড একটা অঙ্ক নিয়ে আসছি। এই অঙ্কটা অনেক আগে আসছিল, কখনো একটা জাস্ট গ নাম্বারে ছিল। তো অঙ্কটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যদি অর্ধেক হয় তবে পৃথিবীর আবর্তনকালের কি পরিবর্তন হবে। ভাই আবর্তনকাল সম্পর্কে কেপলারের হচ্ছে একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে কেপলারের 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রটা হচ্ছে T1 স্কোয়ার ডিভাইডেড বাই T2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু R1 কিউব ডিভাইডেড বাই R2 কিউব। আচ্ছা, তো এই সূত্রে আমাদের কোনটার কি ভ্যালু ইনপুট দিলে কিসের ভ্যালু কি পাবো সেটার উপরে ডিপেন্ড করবে আমার আসলে আবর্তনকালের কি পরিবর্তন হয়। তো আমরা ধরে নেই যে প্রথমে আবর্তনকাল হচ্ছে T1, পরে আবর্তনকাল হয় T2। প্রথমে তাদের মধ্যবর্তী দূরত্ব থাকে, মানে সূর্য থেকে পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব থাকে R1, আর পরে সেটা হয়ে যায় R2। এবার প্রশ্নে দেওয়া শর্ত অনুযায়ী T1 মানে হচ্ছে 365 দিন। তার কারণ হচ্ছে ভাই 365 দিনে তো সূর্যের চারদিকে পৃথিবী একবার ঘুরে আসে, এটাই পৃথিবীর জন্য সূর্যের সাপেক্ষে পর্যায়কাল। T2 ভাই আমরা জানি না। আচ্ছা, R1 ধরে নিলাম, আর দূরত্ব আর, আমরা এখন যদি বলি যে ভাই 15 কোটি কিলোমিটার দিতে পারি, কোনো সমস্যা নেই। সো ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, বাট আমরা ধরে নেব আর, যেহেতু প্রশ্নে কোনো ভ্যালু দেওয়া নেই। পরেরটা হয়ে যাবে কি ভাই, অর্ধেক হয়ে যাবে, তাই হয়ে যাবে R/2। আচ্ছা, এখন হচ্ছে এই সূত্রটায় ভ্যালুগুলো বসাই, T1 ডিভাইডেড বাই T2, যদি স্কোয়ার আছে দুইটার উপরে আমরা হোল স্কোয়ার লিখতে পারি, R1 ডিভাইডেড বাই R2, কিউব আছে দুইটার উপরে আমরা হোল কিউব লিখতে পারি। তাহলে এখানে করি কি দেখেন, এইখানে আমার যেহেতু T2 এর ভ্যালুটা লাগবে, T2টাকে উপরে নিয়ে যাই, T1টাকে নিচে নিয়ে আসি, হোল স্কোয়ারের জায়গায় থাক, R2 উপরে যাবে, R1 নিচে যাবে। তো R2 মানে হচ্ছে R/2, আর R1 মানে হচ্ছে খালি R। এই গেল। সো এবার দেখেন আর আর কাটা চলে যায়, রাইট? আর কাটা চলে গেলে এখানে থাকে 1/2, এবং যেটাকে হোল কিউব করলে আমার হবে 1/8। এখন দেখেন এইখানে স্কোয়ার আছে, সেই স্কোয়ারটাকে যদি আমি আবার এই সাইডে পাঠাই তাহলে এটা হয়ে যাবে রুট। তাহলে কি দাঁড়ালো দেখেন, T2 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু 1/2√2। আচ্ছা, এখন হচ্ছে ভাই আমি সুন্দর মতো T1টাকে ওই সাইডে পাঠিয়ে দিই। T2 ইজ ইকুয়ালস টু হচ্ছে T1 ডিভাইডেড বাই 2√2। এখন ভাই আপনি জানেন ভালো মতো যে T1 এর ভ্যালুটা হচ্ছে 365 ডেজ, তাহলে আপনি বসাই দিলেন 365 দিন। হয়ে গেল কি, এটার অ্যান্সার হয়ে গেল ভাই 129 ডেজ। মানে তখন আপনার কি হবে, যে বছর যেটা আমাদের কাছে ছিল 365 দিনে, সেটা হয়ে যাবে 129 দিনে। তো কক্ষপথের আকৃতি চেঞ্জের কারণে, মানে দূরত্ব চেঞ্জের কারণে সূর্য থেকে আমাদের ওই বছরের দৈর্ঘ্য কমে আসবে তখন। ওকে, তো এখন আমরা আরো একটা অঙ্ক দেখতে যেতেছি। দুইটা অঙ্কই সেম সূত্র, সেম কাজ, জাস্ট আমি আরেকটা দেখানোর জন্য দেখাচ্ছি, এই টাইপের ব্যাপার।
ভাই বলে দিছে যে পৃথিবী ও মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধের গড় ব্যাসার্ধের অনুপাত 3:4। তার মানে হচ্ছে কি আর অফ আর্থ ডিভাইডেড বাই আর অফ এম ইজ ইকুয়ালস টু হচ্ছে ভাই 3/4। ওকে, সো এখন আমাদেরকে বলে দিছে মঙ্গল গ্রহে মানে হ্যাঁ মার্সের জন্য আপনার 562 দিনে হচ্ছে দিন, 562 দিনে দিন। তাহলে আপনাকে জিজ্ঞাসা করছে যে পৃথিবীতে আসলে কত দিন, সরি 562 দিনে দিন না, 562 দিনে হচ্ছে আমার 1 বছর। তো এখন আপনাকে জিজ্ঞাসা করছে পৃথিবীতে আসলে কত দিনে 1 বছর। তো ভাই আপনি আমি দুজনেই জানি পৃথিবীতে 365 দিনে 1 বছর, বাট এই সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা দেখি এখন আসলে কি হয়। আমরা করব কি সুন্দর মতো আগের সূত্রটা অ্যাপ্লাই করব, টি এম ডিভাইডেড বাই, আচ্ছা এখানে টি ই উপরে রাখতে পারি, আমার কোনো সমস্যা নাই, টি ই ডিভাইডেড বাই টি এম হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর ই ডিভাইডেড বাই আর এম হোল কিউব। তাহলে যদি আমি এখন ভ্যালুগুলো বসাই, টি ই ডিভাইডেড বাই 562 স্কোয়ার ইজ ইকুয়ালস টু টি ই বাই টি, সরি আর ই বাই আর এম হচ্ছে 3/4 হোল কিউব। এবং আমি যদি টিইকে এক সাইডে রেখে বাকি ভ্যালুটাকে অন্য সাইডে নিয়ে যাই, তাহলে আমি জাস্ট ক্যালকুলেটারে মানটা বসাবো এবং দেখবো এটাও 365 দিন আসবে। সো বুঝতেই পারতেছেন এই অঙ্কগুলো আসলে কতটা সহজ। এখান থেকে অঙ্ক আসলে তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি। তো এর মাধ্যমে মোটামুটি আমাদের মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারটা শেষ।